আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজ দিহানের 17তম মৃত্যুবার্ষিকী। বাড়ির আঙিনায় কিছু চেয়ার টেবিল পেতে চৌতি আর আয়েশা মিলে খাওয়াচ্ছে একদল পথশিশু আর ভিক্ষুকদের। দিশান আর তার বাবা গেছেন এক এতিমখানায়, সেখানেও ভালো মন্দ খাওয়ার আয়োজন করেছে দিহানের জন্য দোয়ার উদ্দেশ্যে। প্রতি বছরই এমন আয়োজন হয় আর তাতে খোদ চৈতির তদারকি চলে। চোখের পলক সময়ে পালিয়ে গেছে চৈতির জীবন থেকে। দিলশাদ ওয়াকিস্টিকের সাহায্যে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে আঙিনায়। গত বছর স্ট্রোক করে ডান পায়ের চলন শক্তি হারিয়েছে সে। চৈতি পাত পেড়ে শিশুগুলোকে খাইয়ে তৃপ্ততা বোধ করছে আর তা দেখে দিলশাদও যেন তৃপ্ত। আয়েশা চোখের পলক ফেলে একবার বড় মামি তো একবার নানিকে দেখলো। ঠোঁট জোড়ায় প্রশস্ত হাসি ফুটিয়ে ডেকে উঠল, নানি। বলো। তুমি কি জানো বড় মামির চুল পেকেছে? খিচুড়ির বোলটা টেবিলে রেখে ভুরু কুচকে তাকালো চৈতি। বিচ্ছু মেয়ে, তোকে কে বললো আমার চুল পেকেছে? আমি কাল দেখেছি রাতে, তুমি ঘুমিয়ে পড়তেই আমি তেল দিয়েছি তোমার চুলে। ও, এর জন্য সকালে উঠে মাথার তালু অমন ছিটে পেলাম। হেসে ওঠে আয়েশা। সত্যি সে মামির মাথার তালুতে অনেকটা তেল ঢেলেছে কাল। অনেক রাতে মাথার ব্যথায় কাতর হয়ে ঘুমিয়েছে মামি, আর তা দেখেই তার মায়া হয়েছিল। তেল নিয়ে এখন একটু হাসি ঠাট্টা করছে মামি ভাগ্নিতে, সেই সাথে চলছে কাজ। দিলশাদ কোনো কথা বলছে না, তার দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় খুব, তবু এসে দাঁড়িয়ে দেখছে পথশিশুদের খাওয়া। অন্তরের শান্তি খুব একটা পায় না আজকাল কোনো কিছুতেই। দিহানের মৃত্যু, চৌতির স্মৃতি ফিরে আসা, তারপরে কিছুটা সময় কেটেছে এমন অস্থিরতা আর যন্ত্রণার মাঝে। এরপর অনেকগুলো বছর সব স্বাভাবিক। যত দুঃখ কষ্ট সবটাই ছিল গোপন কুঠুরিতে বন্দি। রাত দুপুরে দোল লাগিয়ে হু হু করে কাঁদলো, দিনের আলোয় সবটা ফকফকা, কোথাও অশ্রুর দেখা নেই। এসব আবার শুরু হয়েছে গত একটা বছর ধরে। চোখ বুঝলেই দেখতে পায় তার ছন্ন ছাড়া ছেলেটাকে। রক্তমাখা মুখাবয়ব নিয়ে দাঁড়িয়ে যায় সামনে। দিলশাদ কাতরায়, আহাজারি করে ছেলে সে প্রতিঝুপি কল্পনায় ভাসে, আর তাতেই মস্তিষ্কে চাপ পড়ে। বয়সের ভার আর তাকে সুস্থ থাকতে না দিয়ে স্ট্রোকের আঘাত হানে। টানা 1.5 মাস হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেও পা ঠিক হয়নি। এদিকে বয়সটা চৈতিরও থেমে নেই। এক আয়েশার ফুফু ফুফাকে নিয়ে ব্যস্ত কাটছে জীবন। মাঝে মধ্যে একলা বাবা মা দুটিকে দেখতে গিয়ে একটা দুটো দিন কাটিয়ে আসে, সেটাও তাদের চিকিৎসার প্রয়োজনে। দায়িত্বের নিদারুণ বোঝা চাপিয়ে দিচ্ছে কেউ যেন চৌতির কোমল কাঁধে। 38 বছর বয়সী মেয়েটা জীবনের অর্ধেক কাটিয়ে দিচ্ছে হাজারো সংগ্রামের মধ্য দিয়ে। দিলশাদ সিক্ত চোখে চৈতির দিকে তাকিয়ে ভাবে, তারা বুড়ো হয়ে গেছে, শরীরও ভেঙে গেছে তাদের। চাঁদ খান, সুইটি, সে নিজে আর তার স্বামী, 4 জনই এখন প্রয়োজনের তুলনায় আর সামর্থ্যবান নেই। চৈতির বয়সটা মাঝারি, তার এখনো অনেকগুলো দিন বেঁচে থাকতে হবে। কি হবে মেয়েটার? তারা একে একে চলে গেলে মেয়েটাকে কে দেখবে? 17টা বছর আয়েশা ছিল তার একান্ত সঙ্গী। পুতুলের মতো মেয়েটাকে নিয়ে সে একরকম খেলার সংসার পেতেছিল, অথচ ভুলে গেলে চলবে না আয়েশা অন্য কারো সন্তান। আজ নয় কাল আবির অথবা দিশা নিজের কন্যার বিয়ে দিয়ে দেবে, তখন চৈতির কি হবে? আবিরের বাবা এমনিতেই ক্ষমতার জোর দেখিয়ে আরও আগে নাতনিকে নিজের বাড়ি নেওয়ার চেষ্টা করেছে, এখন ওত পেতে আছে শেয়ালের মতো। দিশাও নিজের সংসারে নিতে চায় মেয়েটাকে, তার বরের সম্মতি পেয়ে। লম্বা একটা নিঃশ্বাস ফেলে দিলশাদ ফিরতি পা বাড়ায় ঘরের দিকে। ইন্টারভিউ শেষ হতেই বিকেল 3টা বেজে গেল। নওশাদ ছিল শেষ ক্যান্ডিডেট। কিছুদিন আগেও অনেকগুলো চাকরির অফার ছিল, তার জন্য সবগুলোই কেরানি গোছের পদ হওয়ায় সেগুলো ফিরিয়ে দিয়েছে। অনার্স পাশ করেই আজ 2 বছর চাকরির পেছনে ছুটছে, সেই সাথে টিউশনি করে চালাচ্ছে তার হাত খরচ। বাবার টুকটাক ইনকাম, চায়ের দোকানে তাতে খাওয়া পড়া মোটামুটি চলছিল, কিন্তু বাড়তি খরচ পড়লো এবছরের শুরুতে। ছোট বোনের বিয়ে দিয়ে জামা পুঞ্জি গেল, সাথে ঋণও চললো ঘাড়ে। এবার আর চাকরি ফিরিয়ে দেওয়ার জো নেই তার, এখন অফারও তেমন মিলছে না। বাবা কত আত্মীয় স্বজনকে বলে রাখলো ছেলের একটা চাকরির কথা, দুর্মূল্যের বাজারে কেউ কোথাও ব্যবস্থা করে দিতে পারছে না। ক্লান্ত অভুক্ত দেহে ধীর পায়ে হেঁটেই আজ বাড়ি ফিরল সে। পেটের টান কতটা অসহায় করে তোলে মানুষকে তা এখন হাড়ে হাড়ে টের পায় নওশাদ। বাড়ি বলতে 2 ঘরের ছোট্ট টিন শেডের বাড়ি, সামনে লাগোয়া লম্বা বারান্দা, যার একাংশ পর্দার
টেনে ফ্লোরিং করে নওশাদ ঘুমায়। ঘর দুটোর একটাতে বাবা মা আর অন্যটা বোন নিশির জন্য ছিল। এখন অবশ্য সেটা তার ভাগ্যে আছে। বারান্দার সেই মেঝের বিছানা এখনো ব্যবহৃত হয়। নিশি বেড়াতে এলেই নওশাদ ঘুমায় সেখানে। ঘরে ঢুকতেই মা এলেন। ইন্টারভিউ কেমন হয়েছে আব্বা? ভালো। চাকরিটাই এবার হইব? আমি কেমনে বলবো আম্মা? পেটের খিদে মেজাজের পারও দুপুরে তুলে দিয়েছে। মায়ের প্রতি অপেক্ষার অবসান হবে কি হবে না সে নিয়ে ভাবতেই ইচ্ছে হচ্ছে না তার। দ্রুত হাতে শার্ট খুলে প্যান্ট বদলে লুঙ্গি পরল। 4টা থেকে টিউশনি আছে তার, কিন্তু 4টা আরও আগেই বেজে গেছে। নার্গিস বেগম ছেলের মেজাজ টের পেয়ে জলদি গেলেন রান্নাঘরে। আজকে দুপুরের জন্য ভাত, পাতলা করে ডাল আর আলু ভাজি করেছেন। ঘরে মাছ তরকারি কিছু নেই, আজ 2 দিন হয়ে গেল। এক থালা ভাতের ওপর আলু ভাজি দিয়ে আবার এলেন ছেলের ঘরে। নওশাদ গোসল করে এসেছে। মায়ের হাতে ভাতের থালায় চোখ পড়তেই কেমন খিদে মরে গেল তার। নার্গিস থালা হাতে বিছানায় বসলেন, কিন্তু না, ছেলে আর খাবার খেতে এগোল না। ব্যস্ত হাতে একটা টি শার্ট আর প্যান্ট পরে মোবাইলটা পকেটে ভরে বেরিয়ে গেল ঘর থেকে। নার্গিস বেগমের গাল বেয়ে 2 ফোঁটা জল গড়ালো নিঃশব্দে। এমনটা আজকাল প্রায় হচ্ছে তাদের ঘরে। মেয়ের বিয়েতে যৌতুক দিতে গিয়ে যে ঋণ চাপিয়েছেন ঘাড়ে, তা যেন এবার হা করে তাদের সংসারটাকেই গিলে খাচ্ছে। আমিও খিচুড়ি খাবো বড় আম্মু। চৈতির গা ঘেঁষে দাঁড়িয়ে আবদারের সুরে বলল দিশানের মেয়ে দোয়েল। মায়ের চেয়ে চাচির ন্যাওটা মেয়েটা চৈতির সকল কাজেই আঠার মতো লেগে থাকে। ঐশীর এসব কখনো ভালো লাগে তো কখনো বেজায় রেগে যায়। দিশানের ভয়ে অবশ্য ঝামেলা করার সুযোগ সে পায় না। চৈতি বয়সে ছোট হলেও সম্পর্কে বড় হওয়ার সুবাদে অনেক ব্যাপারে বাড়িতে তার প্রাধান্য বেশি, আবার হতে পারে দিহানের পরিপূরক হিসেবেই তাকে অগ্রাধিকার দেওয়া হয়। সেক্ষেত্রে দিশানও অনেক কাজে বাবার পর চৈতির মতের গুরুত্বই বেশি দেয়। বাইরের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। কাজের লোকেরা পরিষ্কার কাজটা করবে, তাই তাদের দায়িত্ব দিয়ে চৈতি ভেতরে গেল মেয়েদের নিয়ে। ডাইনিং এ কেউ নেই, তা চোখে পড়তেই দোয়েলকে জিজ্ঞেস করলো, ঐশী আপু কোথায়? আম্মু তার ঘরেই আছে। ও আচ্ছা, তোমরা বসো, আমি খাবার দিচ্ছি। তুমিও আমাদের সাথে খাও মামি। আয়েশা বলল চৈতিকে। খাবো। বলেই চৈতি 3টে প্লেটে খিচুড়ি বেড়ে রান্নাঘরে গেল লেবু আনতে। গরুর মাংস দিয়ে রান্না খিচুড়ি, সাথে লেবু শসা দোয়েলের ভীষণ প্রিয়। আয়েশার খিচুড়ি পছন্দ না, তবুও আজ বড় মামার জন্য এই আয়োজনে সে খুশি মনে খিচুড়ি খেতে বসেছে। ঘড়ির কাঁটা ততক্ষণে 4:30টায় ঠেকেছে। চৈতি এসে চেয়ার টেনে বসতেই মূল ফটকে দাঁড়িয়েছে পরিচিত এক যুবক। প্রথম লোকমা মুখে তুলতেই দোয়েলের দৃষ্টি ঠেকলো দরজায়। মুখে দেওয়া খাবারটা গলায় আটকে যাচ্ছিল, প্রায় অমনি বড় আম্মুর গলা শুনল। ভেতরে এসো নওশাদ। চৈতি নিজের থালাটা উঠিয়ে রাখলো নিজের বিপরীত পাশে। ফাঁকা চেয়ারটা নিজেই টেনে দিয়ে নওশাদকে আবারও ডাকলো। সঠিক সময়ে এসেছো আজ, এসো একসাথে খাবো আমরা। নওশাদ ভেতরে ঢুকে সহস্য বদনে জবাব দিল, না আন্টি, আপনারা খান, আমি খেয়ে এসেছি। তা বললে হয় নাকি? আজ দোয়েলের বড় বাবার জন্য মিলাদ রাখা হয়েছিল, এসো আর না করো না। নওশাদ আবারও মানা করতে চাচ্ছিল, তখনই দোয়েল ডাকলো, একটু খান না স্যার, নইলে আমরা কষ্ট পাবো। আর না করো না, তোমার ছাত্রী কি বললো শুনলে তো? কথাটা বলেই চৈতি নওশাদের জন্য লেবু শসা আলাদা এক বাটিতে সাজিয়ে দিল। পেটের খিদা ততক্ষণে মাথা ব্যথায় রূপ নিয়েছিল নওশাদের। চুপচাপ বসে পড়ল সেও তাদের পাশে। খাওয়ার ফাঁকে একটা দুটো কথাও বলল চৈতি তার সাথে। দোয়েলও চুপটি করে নেই, শুধু নিস্তব্ধ হাওয়ার ন্যায় বসে আছে আয়েশা। খেতে পছন্দ না হওয়া খাবারটি সে নড়ে চড়ে আঙ্গুলের ডগায় তুলে একটু একটু মুখে পুড়তে লাগলো। আয়েশার এমন নিস্তব্ধতা চৈতি দোয়েল কেউই লক্ষ্য না করলেও নওশাদের কেমন কেমন লাগলো। মেয়েটি কি বড্ড বেশি অহংকারী? এ বাড়িতে তার সাথে যতবার দেখা হয়েছে প্রতিবারই মেয়েটিকে এমন শান্ত জলের মতো দেখেছে। আয়েশাকে নিয়ে ভাবতে ভাবতেই গলায় খাবার আটকে বিষম খেলো সে। দোয়েল খাওয়া ছেড়ে উঠে এদিকে ওদিকে খুঁজতে লাগলো পানির গ্লাসটা। আয়েশা নিজের জন্য রাখা পানির গ্লাস আলগোছে বাড়িয়ে দিল নওশাদের সামনে। নওশাদের মলিন মুখটা দেখেই চৈতির মনে হয়েছিল ছেলেটা সারাদিন না খেয়ে আছে। তার ধারণা গাঢ় হয় ছেলেটাকে পেট পুড়ে খেতে দেখে।
ভীষণ ক্ষুধায় চারদিক ভুলে খেয়ে যাচ্ছিল, সে যেমনটা আগে কখনো হয়নি। দোয়েলকে পাড়ায় সে আজ প্রায় 1 বছর হয়ে এলো। ছেলেটাকে চা নাস্তা কখনো বা ফল ফলাতে দিলে সবটা ছুঁয়েও দেখে না। ভদ্রতার খাতিরে একটু মুখে দিলেও সে খাওয়াতে স্পষ্ট লাজুকতা, কিন্তু আজকের খাওয়ার ধরনটাই যেন তার ভিন্ন। চৈতিও তাকে যত্নের সাথে খাইয়ে ছাড়ল। খাওয়ার পাট চোকাতেই নওশাদ পড়ানোর জন্য প্রস্তুত। চৈতির মনে হলো আজ একটা দিন ছুটিই থাকুক। কেমন মায়া লাগে তার এই ছেলেটাকে দেখলেই। আর আজকে মনে হচ্ছে ক্লান্ত ভীষণ। চৈতি বলেই দিল, আজ থাক নৌশাদ, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে খুব। আজকের পড়াটা না হয় অন্যদিন পড়িয়ে দিও। জি, আজ একটা ইন্টারভিউ দিতে গিয়ে অনেকটা সময় বসে থাকতে হয়েছিল। সমস্যা নেই, আন্টি পড়াতে পারবো। নতশিরে জবাব দিল নওশাদ। দোয়েল একবার বড় আম্মু তো একবার স্যারের মুখে তাকিয়ে আছে। আজকে স্যার পড়াবে না? উফ, বড় আম্মু কেন বোঝেন? আজকে না পড়লে আবার একটা দিন দেখা হবে না স্যারকে। সপ্তাহে মাত্র 3টা দিন পড়ায় তাকে। সেই 3টা দিনে 3টা ঘন্টাই তো সুযোগ পায় স্যারকে দেখার। সত্যি আজ পড়ায় ছুটি না পড়ে যায় সেই ভয়ে দোয়েল তড়িঘড়ি করে বলে উঠল, না বড় আম্মু, কাল আমার এক্সাম আছে, কিছু পড়া বুঝতে সমস্যা হচ্ছে। এরপর আর কথা থাকে না। চৈতি তাই সম্মতি দিয়ে বলল। যাও তবে পড়ার ঘরে। নওশাদ আর দোয়েল গেল নিস্তলার লাইব্রেরি ঘরে। এই ঘরটা তৈরি হয়েছে বছর 7 আগে। আয়েশা তখন ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষা দেবে। পড়াশোনা মোটামুটি খারাপ চলছিল তার। মূলত আয়েশায় পড়তো না ঠিকমতো সেই শিক্ষকের কাছে। আর তার কারণ উদ্ঘাটন করে জানা গেল শিক্ষকের আচরণ ঠিক নয়। কাজের মেয়েটা একদিন নাস্তা দিতে গিয়ে দেখতে পেল শিক্ষকটি বাজেভাবে ছুঁয়ে দিচ্ছে আয়েশাকে। ভয়ে ভীত আয়েশা ফুফিয়ে কাঁদছে, তবুও কিছু বলতে পারছে না। কাজের মেয়েটা সে কথা জানালো চৈতিকে। জানতে পারলো বাড়ির অন্যরাও। দিশানের কানে কথাটা যেতেই সে শিক্ষক নামের পশুটাকে বেদম পিটিয়ে বাড়ি থেকে তাড়ায়। এরপর সবাই চিন্তিত, পুরুষ শিক্ষক রাখা নিয়ে এদিকে যোগ্য কোনো মহিলা শিক্ষকও জোগাড় হচ্ছিল না। পরবর্তীতে চৈতি জানালো ভালো শিক্ষক হলেই তবে পুরুষ মহিলা ভেদাভেদ করে লাভ নেই। স্কুল কলেজ সবাই তো থাকবে পুরুষ শিক্ষক, তাই বলে সবাই পশু হবে না, আর না সে ভয়ে পড়াশোনা আটকে থাকবে। অনেক ভেবে দিশান নিস্তলায় ড্রয়িং রুম সংলগ্ন এক কাজ ঘেরা লাইব্রেরি তৈরি করলো। দোয়েল, আয়েশা বাড়ি তখন 2টো মেয়েরই পড়াশোনার জন্য নির্দিষ্ট একটা ঘর হলো। প্রাইভেট টিউটররা কাজ ঘেরা লাইব্রেরিতেই মেয়েদের পড়াতে লাগলো। এতে করে কিচেন কিংবা বসার ঘরে বসেই শিক্ষকদের উপর নজর রাখার সুবিধা হলো। অন্যদিকে চৈতির অবসরে বই পড়ার অফিসার্স ওয়ার্কও চলে সে ঘরে। সেই থেকেই পড়াশোনার জন্য এ ঘরটা ব্যবহৃত হচ্ছে। নওশাদকে নিয়ে দোয়েল সে ঘরে ঢুকতেই চৈতি মনোযোগ দিল আয়েশার দিকে। মেয়েটার খাওয়া শেষ হলেও পেট সে ভরেনি, সে বুঝতে পারছে। যে খাবারটা পছন্দ নয় সেটা কেন খেতে হবে? তোমরা সবাই খাচ্ছ, সবাই যা করবে তোকেও করতে হবে। ভারী রুষ্ট শোনালো চৈতির গলা। চুপ করে আছে আয়েশা। চৈতি আবার মুখ খুলল। কতদিন বলেছি তোকে, হোক খাবার কিংবা পোশাক অথবা পড়াশোনা, কোনো রাতেই মনের বিরুদ্ধাচরণ করবি না। অপ্রিয় পড়াশোনায় যেমন উন্নতি হয় না, অপছন্দের পোশাকে যেমন কমফোর্ট হওয়া যায় না, তেমনি অপ্রিয় খাবারেও পেটের স্বস্তি নষ্ট হয়। হ্যাঁ, সাধ্য যতক্ষণ আছে ততক্ষণ অত্যন্ত এই স্বস্তিগুলোর খেয়াল রেখে বেঁচে থাক। কে জানে কতটা সময় আমাদের হাতে আছে। আয়েশা খেয়াল করলো মামির প্রসঙ্গ থেকে সরে যাচ্ছে। এখনই বড় মামার কথা মনে করে কষ্ট পাবে। এমনটাই হয় সবসময়। বড় মামির সকল কথাবার্তা আচার আচরণ ঘুরে ফিরে সেই দিহানের মাঝেই আটকে যায়। আয়েশা প্রায় মনে হয় তার যদি কোনো সুপার পাওয়ার থাকতো তবে সে নিশ্চয়ই বড় মামাকে ফিরে আনতো নিজেদের মাঝে। কিন্তু এই মুহূর্তে মামির মন মামা থেকে সরিয়ে আনা দরকার। মনে পড়লো কাল রাতে আব্বুর ফোন কলের কথা। কাল আব্বু ফোন করেছিল, বাড়ি যেতে বলছে। আয়েশার বাবা আবির ফোন করেছে শুনতে মেজাজ খারাপ হলো চৈতির। এই লোকটাকে সে কোনো কালেই পছন্দ করে না। দুশ্চরিত্র আর নেশাখোর এই লোকের হাত থেকে আয়েশার মা দিশাকে ছাড়িয়ে আনতে পারলেও আয়েশার জন্য এখনও সে লোকের খবরাখবর কানে আসে প্রায়। লোকটা এত বছরেও শুধরালো না, উপরন্তু আজকাল প্রায় ফোন করে মেয়ের বিয়ে নিয়ে ঝামেলা সৃষ্টি করছে। নিজেতে কোথাও ঠিকঠাক জুড়ে বসতে পারেনি। সারা বছর বাপের সম্পদ লুটিয়ে বেড়ালো, এখন ওত পেতে আছে মেয়েটাকে কোন কোটিপতির হাতে দিয়ে কিছু লুটে নিতে। আয়েশার দাদা মানুষটা এখন বয়সের শেষ ধাপে এসেও ব্যবসার ঘানি টানছে। চৈতির মাঝে মাঝে মনে হয় এ দুনিয়ায় আবিরের মতো যত মানুষের অস্তিত্ব আছে প্রত্যেককে কোনো জাদু বলে মিটিয়ে দিতে।
তারা নয়তো কখনো বাবা মায়ের প্রয়োজনে কাজে লাগে আর না সন্তানের। আয়েশার মতো মিষ্টি একটা মেয়ে শুধুমাত্র আবিরের অসততার জন্য আজ মা বাবাহীন জীবন কাটাচ্ছে। নিজের আপন একটি পরিবার থাকতেও নেই, অন্যদিকে দাদা দাদি দুজনও নাতনিকে কাছে পেতে হাহাকার করছে। দিশান ভাই জেদে অটল, আয়েশাকে এ বাড়িতেই বড় করবেন, তাই করেছেন। চৈতির মামির স্নেহের ছায়ায় মায়ের আদর পেয়ে বড় হয়েছে, তবুও দিন শেষে মেয়েটার পরিচয় আবিরের কন্যা সে। কোনো কাজে ডেকেছে? চৈতি প্রশ্ন করল। কিছুটা সময় চুপ থেকে দৃষ্টিনত রেখে জবাব দিল আয়েশা। নতুন কোনো পাত্র ঠিক করেছে। আবার? হতাশ স্বর চৈতির। আব্বু না, এবার দাদা ভাই দেখেছেন সে কথাই বলল। আজ বড় মামার জন্য মিলাদ রাখা হয়েছে, শুনে বলল কাল সকালে চলে যেতে। মন খারাপ করে কথাগুলো বলল আয়েশা। লম্বাটে মুখটাতে বরাবরই বিরাজমান থাকে অপার্থিব মায়া। সেই মায়াময় মুখের দিকে তাকালেই চৈতির ইচ্ছে করে পৃথিবীর সবটুকু সুখ মেয়েটার পায়ের তলায় ছড়িয়ে দিতে। দুর্ভাগ্য তেমন সাধ্য তার নেই, কিন্তু এই মুহূর্তে আন্দাজ করতে পারছে তার করার মতো কিছু এখনো বাকি। সে আয়েশাকে কিছু একটা করবে বলে আশ্বাস দিয়ে আপাতত নিশ্চিত থাকতে বলল। সামনে অ্যাডমিশন টেস্ট, এখন যদি হঠাৎ বিয়ের প্রসঙ্গ নিয়ে মেয়েটাকে প্রেশারাইজ করা হয়, ভালো কিছু করবে কি করে? আয়েশার বরাবরই ইচ্ছে বড় মামির মতো নিজের একটা ব্যবসা থাকবে, তার একার একটা সচ্ছল জীবন হবে। সে জীবনে সে তার বড় মামির দায়িত্ব কাঁধে তুলে নেবে বলে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ। যদিও একথা আয়েশা কাউকেই বলেনি। চৈতির আশ্বাসে মনে কিছুটা হলেও স্বস্তি মিলল তার। তুমি না বলে কিছু সমস্যা আছে, কোন অংশে সেটা দেখাও, বুঝিয়ে দিচ্ছি। নওশাদ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে জিজ্ঞেস করলো দোয়েলকে। শিক্ষক হিসেবে যথেষ্ট সতর্ক চৌকস একজন মানুষ নওশাদ। দোয়েলকে পড়াতে পড়াতেই তার জানা হয়ে গেছে মেয়েটার পড়াশোনায় কোনো জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে আর কতটুকু তার ধর্তব্যে। কলেজের প্রথম বর্ষে পড়া এই মেয়েটার সেমিস্টারের সিলেবাস কিছুই বাকি নেই, সে কথা সে জানে। দোয়েল পড়াশোনায় খুবই ভালো একজন ছাত্রী, কিন্তু আজকাল তার মনোযোগ পড়াই কম, নওশাদের ওপরই বেশি, তা সে একটু একটু করে টের পাচ্ছে। আজকের ইন্টারভিউয়ে সারাদিনকার বসে থাকার ক্লান্তি এখন মেজাজের পারদ দুপুরে তুলে দিচ্ছে, যা মেয়েটার মিথ্যে বাহানায় তাকে আটকে রাখা মুশকিল। নিহাতি অর্থ সংকটের গেড়াকলে ফেসে গেছে বলে সে এই টিউশনিটা ছাড়তে পারছে না। কেউ একজন বলেছিল ইন্টার পড়ুয়া ছাত্রীরা ভয়ঙ্কর হয়, তাই যেন ভুলে যাচ্ছে নওশাদের সাথে। অনার্সের বছরগুলোর পর আরও 2 বছর পার হয়েছে, তার সব মিলিয়ে কম করে হলেও প্রায় 6 কি 7 বছরের জুনিয়র এই ছাত্রী তাকে নির্ঘাত বিপদে ফেলবে বলে সে আন্দাজ করছে। দোয়েলকে বার দিয়ে জিজ্ঞেস করতে সে আমতা আমতা করে ম্যাথ বের করে দেখালো, যা সে আগেই শিখেছিল। কথা বাড়ানোর ইচ্ছে নেই বলে পুনরায় সেগুলো বোঝাতে লাগলো। পুরো 1 ঘন্টা আজ বিরক্তির সাথে পড়িয়ে উঠে পড়তে ঐশী এলো সেখানে। নওশাদ থেকে সালাম দিতেই সে একটা খাম এগিয়ে দিল। মাসের শেষ তারিখ আজ, একথা স্মরণ হতেই নওশাদ বুঝলো টাকা আছে খামটাতে। উদার স্বভাবের বড়লোকদের ছেলে মেয়ে পড়ানোর এই সুবিধা। মাস শেষ হতেই হাতে টাকা আসে। মনে মনে এখন ধন্যবাদও দিচ্ছে দোয়েলকে। মেয়েটা মিথ্যা বাহানায় আটকে না দিলে এই টাকাটা হাতে আসতে আরো 2 দিন পর। বাড়ি ফেরার পথে বাজারে ঢুকলো নওশাদ আজ। গরু না হোক মুরগির মাংস তো কেনাই চাই ভেবে 2 কেজির একটা মুরগি আর 1 কেজি পোলার চাল কিনে বাড়ি ফিরল সে। ঘরে পা দিয়ে আর মিনিট 5 পরই মা এলেন তার ঘরে। হাতে তার গরম ভাতের থালা, তাতে আছে গরম একটা ডিম ভাজা আর 2 পিস বেগুন ভাজা। বিকেলের গরম মেজাজটাই সন্ধ্যায় একেবারেই শীতল আছে তার। পকেটে থাকা টিউশনের বাকি টাকাগুলো মায়ের হাতে তুলে দিয়ে হাসি মুখে বলল, এসির জন্য না 2টো জামা কিনবে বলেছিলে, কাল কিনে দিয়ে এসো। না আব্বা, এই টাকা দিয়ে তোমার জন্য 2টা শার্ট প্যান্ট কিনে আনো, আগামী মাসে নিশির জন্য কিনবা। আমার এখন লাগবে না আম্মা। কেন আব্বা? তোমার চাকরিটা এইবার হইলেই তো লাগবো। নওশাদ অবাক নয়নে তাকায় তার বোকা আম্মার মুখপানে। যতবার সে ইন্টারভিউ দেয় ততবারই এই বোকা মানুষটা আশায় বুক বাঁধে, এই বুঝি ছেলে চাকরি পেয়ে গেল। আর প্রতিবারই মানুষটার আশা ভঙ্গ হয়। সে হাত বাড়িয়ে মাকে জড়িয়ে ধরে আহ্লাদের সাথে বলে, চাকরিটা হোক আগে, আমি ভাত খাবো না এখন আম্মা। দোয়েলের বড় চাচার আজ মৃত্যুবার্ষিকীর মিলাদ ছিল, সেখানে খিচুড়ি খেয়েছি। ও আব্বা, ওই বউটারে কি আর বিয়া দিব না ওরা? কার কথা বলো? ওই যে বিধবা বউটারে দেখলা একবার মার্কেটের সামনে। মনে করে বললেন নার্গিস বেগম। নওশাদ বুঝতে পারল। চৈতি আন্টির কথা বলছো? ও বউটা তো একেবারে জোয়ান লগে, বিয়া শাদি দেওয়ান দরকার। কি জানি আম্মা, ওই আন্টি বোধহয় রাজি হয় না। 15-16 বছর তো হয়ে গেল প্রায়, মনে হয় না আর করবে। ওই আন্টি খুব ভালো আম্মা, এই যে আমি পেট ভরে খেয়ে আসছি ওই আন্টির জন্যই। যেদিনে ওনার সাথে দেখা হয় সেদিন তিনি সুন্দর করে হেসে খবর নেয় আমার কাজকর্মের ব্যাপারে, নাস্তা পানিও জোর করে খাওয়ায়।
নার্গিস বেগম ছেলের কথা শুনে মনে মনে কৃতজ্ঞ হন ওই বিধবা বউটার প্রতি। মন থেকে দোয়া করেন বউটার ভালো করুক সৃষ্টিকর্তা। দিহান ভাই, বাইক থামাও, চা খাবো। পিচঢালা পথের পাশে বড় বড় গাছ, মাঝে মধ্যে একটা দুটো খড়ের গাদা, দুপাশেই বিস্তর ক্ষেত, যতদূর চোখ যায় কোথাও কোনো দোকানপাট, এমনকি আশেপাশে বাড়িঘরও চোখে পড়ছে না। শীতের মাঝামাঝি সময় চারপাশ সর্ষে হলুদ হয়ে আছে সর্ষে ফুলে। বাইক স্লো রেখে দিহান সেগুলোই যেন উপভোগ করতে চাইছে। সেই ফাঁকেই চৈতির আবদার সে চা খাবে। দিহান মানুষটা রকচটা স্বভাবের, সেই সাথে ভীষণ উগ্র। হোক সে বন্ধু বান্ধব কিংবা ভাই বোনদের সাথে বরাবরই চলে তার মেজাজি আচরণ। মাস্টার্স শেষ করে এবার ট্যুরে বের হওয়া কত স্বাদের প্ল্যান ছিল তার, কিন্তু এই চৈতি ধিঙ্গি ডাইনিটার জন্য তার সব ভিজতে গেল। এখন বলছে তার চা লাগবে। বাইকের ব্রেক কষে দিহান নেমে গেল বাইক থেকে, ধমক দিয়ে চৈতিকেও নামিয়ে বলল, তোর জন্য কোনো হনুমান এখানে চা নিয়ে বসে আছে? ফর্সা মুখটাতে রাগের চোটে আগুনের হলকা বেরোচ্ছে যেন। রাগ করছো কেন? আজকে তো অনেক শীত। তাই বলে যেখানে সেখানে চা খেতে চাইবি? ফুফি কিন্তু বলেছে আমার সকল সুবিধা অসুবিধা খেয়াল রাখতে। বেশি কথা বলবি তো থাপড়ে গা লাল করে দেব। বাড়াবাড়ি করছো কিন্তু দেহান ভাই। আমি এখনই ফুফিকে ফোন করছি, দাঁড়াও। কথাটা বলেই চৈতি তার ব্যাগ থেকে ফোন বের করে। দিহান এক পলক সেদিকে তাকিয়ে কান টেনে ধরে চৈতির। লাগছে তো। লাগার জন্য দিয়েছি। তোর ফুপির ভয় দেখাচ্ছিস আমাকে? ভয় পাই নাকি আমি? বলতে বলতে দিহান আবার বাইকে উঠে বসলো। বাইকে ওঠ। উঠবো না। রেখে চলে যাব কিন্তু। চলে যাও। এই গ্রামে গাড়ি ঘোড়া খুঁজে পাবি না, পরে কান্নাকাটি করলেও কেউ নিতে আসবে না। হঠাৎ করে আসা রাগটা হঠাৎই তা মিলিয়ে গেছে। সত্যি বলতে দিহানের রাগটা চৈতে নাই আম্মুর ওপরে ছিল। কত সাথে ট্যুর তার পণ্ড করলো এই অকর্মার ঢেকির জন্য। 14 গোষ্ঠী মিলে বেড়াতে এসেছে নানির বাপের বাড়িতে। এই আমড়া কাঠের নাকি পরীক্ষার জন্য রেখে এসেছে বাড়িতে। আর আজ পরীক্ষা শেষ হতেই মা তাকে ফোন করে বলল, ঢাকা থেকে চৈতি আর কাজের মেয়েটাকে পৌঁছে দিয়ে যাস। কাজের মেয়েটা চৈতির জন্যই থেকে গিয়েছিল, এখন চৈতি গ্রামে আসবে বলে মেয়েটার সুযোগ পেয়ে নিজের বাড়ি চলে গেছে। তাতে কি দিহান তো ফেসে গেছে। মায়ের নানির বাড়ি এলাকাটা দিহানে চেনা। সে আর দিশান আম্মুর সাথে এসেছে কয়েকবার, তবে দিশা আর চৈতির কখনো সে ভাগ্য হয়নি বলেই আম্মু এবার শীতে এদিকটায় আসার আয়োজন করলো। আর এখন সে তাই আম্মুর কথা শুনে চৈতিকে নিয়ে এসেছে এই গ্রামে। বাড়িটা অবশ্যই আরো অনেকটা ভেতরের দিকে। চৈতি জেদ ধরে রইল সে যাবে না দিহান ভাইয়ের সাথে। দিহান তাই সত্যি চৈতিকে রেখে চলে গেল নির্দিষ্ট বাড়িতে। শীতের বিকেল চোখের পলকে ফুরিয়ে গেছে। শস্য রঙা দিন এখন চোখের সামনে ছাই রঙা হয়ে আসছে। আর হয়তো মিনিট 10 আজান পড়বে, আধার ঘনাবে। চৈতি ঘাড় ফিরিয়ে এদিকে ওদিকে তাকালো ভয়ে। এ কেমন গা ছমছমে গধূলি। শীত বলে ব্যাগ ভর্তি লং স্লিভ পোশাক আর জ্যাকেটও নিয়েছিল চৈতি, কিন্তু সে ব্যাগ তো দিহানের বাইকেই চলে গেল। ভাগ্যিস বাইকে বসে ঠান্ডা লাগছিল বলে জ্যাকেটটা গায়ে চড়িয়েছিল, নইলে এমন হুহুক করে আসা কুয়াশার জেলে আটকে গিয়ে জমতে হতো তাকে। মনে মনে দিহানকে এক দফা গালিগালাজ করতে করতে চৈতি কল করলো ফুফির নাম্বারে। সুইচ অফ। মাথায় যেন আসমান ভেঙে পড়লো চৈতির। আবার দিল, বারবার দিল, কাজ হলো না। এবার আম্মুকে দিল, ফুফাকে, এমনকি দিশান ভাই আর দিশা আপুকেও দিল। সবার ফোন একসাথেই বন্ধ বলছে। কান্না পাচ্ছে চৈতির। সবাই একসাথে কি ফোন অফ রেখেছে? এমন সময় চোখে পড়লো নিজের ফোনের স্ক্রিনে উপরের ডান দিকে নেটওয়ার্ক সিগন্যাল শো হচ্ছে না। তার মানে ওদের নয়, তার নিজের ফোনটাই ডেড হয়ে আছে। ফোনটা জ্যাকেটের পকেটে ঢুকিয়ে সাহায্যের জন্য চারপাশে তাকালো। রাস্তায় নেই, খেতে তো কেউ নেই, কেউ থাকবে নিশ্চয়ই। বিধিবাম সেদিকে তাকিয়ে গায়ের পশম কাটা দিয়ে উঠল চৈতির। ও মা গো, ওটা কি বাঘ? এদিকেই তো আসছে। চতুষ্পদ কোনো এক জন্তু তীর বেগে দৌড়ে আসছে পথের দিকেই, তারপর আরো 2-4টে। চৌতির মনে হলে এ মুহূর্তেই সে মারা পড়বে ওই কুকুর সাইজ জন্তুগুলোর হাতে। ঠিক সেই মুহূর্তে কানে এলো একসঙ্গে কথাগুলো আওয়াজ, হুকা হু। এবার চৈতি বুঝতে পারলো ওগুলো শিয়াল। সর্ষে ক্ষেতের ভেতরেই সেগুলো ছোটাছুটি করছে। এখানে আর নয় বাবা গো বলেই সে ছুট লাগালো সামনের দিকে। খোলা রাস্তা, গাছের আড়াল ছুঁয়ে নেমে আসছে নিচের দিকে। দিকবিদিক হারিয়ে ছুটে গিয়ে ধাক্কা খেলো দিহানের বুকের মাঝে। এই চৈতি, কি হয়েছে? দৌড়াচ্ছিস কেন? তুমি খুব খারাপ, আমি বলে দেবো ফুপিকে। কান্নার দমক একটি শব্দে স্পষ্ট উচ্চারিত হলো না চৈতির। বড় মা, মেহমান এসে গেছে, দাদু ডাকছে তোমাকে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। 17 বছর আগে যে মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তাকে নিয়ে চৈতির 17 বছর পরও নিত্য নতুন কল্পনায় ভাসে। সেই কল্পনায় চৈতির মুখটা 20-21-এর যুবতী, যার মাথায় একটাও নেই পাকা চুল, অথচ
বাস্তব কত ভিন্ন। তার ঘরের দেয়ালে কাল আয়েশা চমৎকার একটা সিনারি লাগিয়ে দিয়েছে, একটা শস্য ফুলে সমৃদ্ধ দৃশ্য, যার পথে বাইকে বসা দুজন ছেলে মেয়ে। সেদিকে তাকিয়ে সে ডুবেছিল কল্পনার এক শীত সন্ধ্যায়। এখন দোয়েলের ডাকে হারিয়ে গেছে তার কল্পনার রাজ্য। আয়নার সামনে দাঁড়িয়ে গায়ের শাড়িটা আরেকবার দেখে নিল চৈতি ঠিকঠাক আছে কিনা। কথা ছিল আয়েশাকে দেখতে পাত্রপক্ষ তার দাদার বাড়িতে যাবে। শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করে দিল আয়েশার দাদা মাহমুদ সর্দার নিজেই। আয়েশার অভিভাবক হিসেবে তিনি চৈতি কিংবা দিশান কাউকে কম প্রাধান্য দেননি কখনো। নিজের কুলাঙ্গার সন্তানকে নিয়ে ভীত সর্দার সাহেব নিজেই নাতনির দায়িত্বে চৈতিকে সমর্থন দিয়েছেন, আর দিশান্ত মামা হয়ে বাপের দায় পালন করছে সর্বদা। তিনি এও জানেন ক্ষমতা দেখিয়ে নাতনি নিজের কাছে তিনি রাখতে পারতেন ঠিকই, কিন্তু সুন্দর মনের সৎ একটা মানুষ কখনোই তৈরি করতে পারতেন না, যা এখন হয়েছে নাতনিটা। তাই কৃতজ্ঞতা বোধ থেকেই তিনি পাত্রপক্ষকে এ বাড়িতে আসতে বলেছেন। তারা বুড়ো বুড়িও সময়ের আগেই পৌঁছে গেছেন। কথা ছিল আবির উপস্থিত থাকবে, অথচ সেই অমানুষটা আজও সঠিক সময় এসে পৌঁছায়নি। চৈতি আর ঐশী মিলে মেহমান আপ্যায়নের সকল আয়োজন করেই রেখেছিল। এবার তারা উপস্থিত হলো বসার ঘরে। আয়শা, মামুনিকে নিয়ে আসুন ভাই। পাত্রের বাবা আন্তরিক সুরে দিশানকে উদ্দেশ্য করে বলল কথাটা। দিশানা বোকার মতো বলে বসলো, আয়শাকে নিয়ে এসো ঐশী। দিশানের কথা শুনে চোখ রাঙালো চৈতি, মিষ্টি হেসে বলল, অত তারা কি ভাই, একটু শরবত নিন। ট্রে উঠিয়ে শরবতের গ্লাস এগিয়ে দিল ঐশী। চৈতি ততক্ষণে কাজের মেয়েকে সাথে নিয়ে অন্যান্য খাবারগুলো সাজিয়ে রাখলো সামনে। প্রথম দেখা সাক্ষাৎ, তাই কথা ছিল মেহমান আসবে বিকেলে, ভারী খাবার নয়, তাই দেয়া হবে হালকা খাবার। অথচ মেহমান এলো বাদ মাগরিব, বাধ্য হয়ে চৈতি রান্নার আয়োজনও করে ফেলেছে। রান্না হতে লম্বা সময় দরকার, তাই ঐশী দিশানকে বলেছিল কথাবার্তায় সময় বেশি লাগাবে আর আয়েশাকে দেখাবে দেরি করে, নইলে পাত্রপক্ষ মেয়ে দেখেই যাওয়ার তাড়া দেখাবে আর আমাদের রান্নাও কমপ্লিট হবে না। বোকার হদ্দ লোকটা ভুলেই বসে আছে সে কথা। চৈতি টুকটাক আলাপ করে আবার ছুটলো রান্নাঘরে। পাত্র এসেছে নিজের পুরো পরিবার নিয়ে, মা বাবা, ছোট ভাই, বড় বোন, দোলা ভাই আর তাদের পুচকে ছেলে। পাত্র দেখতে বেশ লম্বা চড়া, শুধু গায়ের রংটাই চা কালো। চৈতি এক ফাঁকে দেখে এলো আয়েশা কি করছে। শাড়ি পরেনি, পরেছে চুড়িদার, চুলে এক বেনি, চোখে কাজল, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। মনে মনে মাশাআল্লাহ উচ্চারণ করতে ভুলল না চৈতি। আধ ঘন্টার মতো আলাপচারিতা চলতেই আর আটকানো গেল না পাত্রপক্ষকে। তারা এবার অধীর হয়ে আছে আয়েশাকে দেখবে বলে। অবশ্য তারা এখানে আসার আগেই প্রতিজনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এসেছে আয়েশার মুখটাকে। ছবিটার প্রতিটা অংশ ভালো করে দেখে তবেই পাত্র পছন্দ করেছে তাকে। চৈতি নিজে এলো না আয়েশাকে নিয়ে, সে ডেকে নিল ঐশীকে। ঐশী সবেই আয়েশাকে নিয়ে বসার ঘরে এসে দাঁড়িয়েছে, তখনই দরজায় এসে দাঁড়িয়েছে নওশাদ। দুপা ভেতরে দেওয়ার পর পুনরায় সে পিছিয়ে গেল। যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল ছেলেটা। মেয়ে দেখা, খাওয়া দাওয়া সব সেরে পাত্রপক্ষ ফিরে গেল রাত 9টা অবধি। অত অল্প সময়ে পাকা হয়ে গেল বিয়ের কথা। পরিচিত পরিবারের ছেলে নিশ্চয়ই ভালো হবে, অর্থবিত্ত, প্রাচুর্য, জ্ঞান সব দিক দিয়ে পাত্র যথাযোগ্য। তবু আংটি পরানোর নিয়ম পালনের আগে মেয়ে পক্ষ একটিবার ছেলের বাড়ি যাবে না তা কি করে হয়? কথাটা বলল চৈতি। বাড়ির প্রত্যেকেই কেমন চোখ বুজে বলে দিচ্ছে পাত্র দারুণ শিক্ষিত, প্রতিষ্ঠিত, ব্যাকগ্রাউন্ড ভালো, ব্যাস আর কি চাই? চৈতির মন মানল না সে কথা। একটা মানুষের একাডেমিক শিক্ষা, অর্থবিত্ততা যথেষ্ট যোগ্যতা প্রমাণ করতে পারে না। সমাজে এমন অহরহ মানুষ আছে যারা শিক্ষায় সমৃদ্ধ অথচ চরিত্রে শূন্য। সে ব্যাপারে উদাহরণ খুঁজতে তাদের অবশ্য খুব দূরে যেতে হবে না। আয়েশার বাবা আবিরকেই ধরা যাক। চৈতি চায় কথাবার্তা যাই হোক, সম্পর্ক পাকা হওয়ার আগে পাত্রের খোঁজ নেওয়া যাক ভালো করে। সময় পাওয়া গেল এবার। মেহমান চলে যেতেই চৈতি এলো আয়েশার ঘরে। কিছু বলবে বড় মামি? তুই তখন বলে দিলি বিয়েতে তোর আপত্তি নেই, কেন? চৈতির কথা শুনে অবাক চোখে তাকায় আয়েশা। বিয়ে তো করতেই হবে মামি। তাই বলে পাত্রকে ভালো করে দেখবে না, জানার চেষ্টা না করেই রাজি হয়ে যাবে? দাদা ভাই এনেছো পাত্র, নানা ভাই আর মামাও খুশি, আমি তাহলে না করব কেন? আয়েশা, চেঁচিয়ে উঠল চৈতি। এত করে বোঝালো, সে মেয়েটাকে কিছুই কি বোঝেনি? একটাই তো জীবন, সুযোগ থাকতেও মনের বিরুদ্ধে গিয়ে বাঁচতে হবে কেন? চৈতি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছে, সময় থাকতে বুঝতে না পারলে, সময় ফুরালে বুঝ জ্ঞান আর কোনো কাজে আসে না। চৈতি আবারও ঠান্ডা মাথায় বোঝালো আয়েশাকে, দাদার খুশির জন্য বিয়ে করা জরুরি না, বরং সঠিক মানুষকে বিয়ে করলে সে সুখী হবে। সে সুখী হলে দাদার সুখ অনুভব করবে। আজই যদি পাত্রপক্ষ বিয়েটা পাকা করতো তাতে আর তার কি হতো?
যত ক্ষতি হয়তো আয়েশারই হতো। আবার কে জানে ছেলেটা ভালো হতে পারে। একটু সময় নিয়ে ওপাশের মানুষটাকে জেনে নেওয়া তো দোষের কিছু না। সে আয়েশাকে বারংবার বলে রেখেছিল, আংটি পরাতে চাইলে একটু সময় চেয়ে নিবি, তোর মতামত চাইতেই তুই জানিয়ে দিবি পড়াশোনার কথা। আয়েশা হাসে ঠোঁটে নিয়ে, সত্যি কি তার মতামত প্রকাশ করার সুযোগ আছে? যার বাবা নেশাখোর, মা অন্য কারো স্ত্রী, সেই মেয়ের কি অত কথা সাজবে? বোকা মামিটা তা জানেই না আয়েশা জীবনের সুখের মতো দুঃখটাও অজস্র। চুপ বোকারিত পিণ্ড, অত লাফাস না। মিষ্টি মেয়েদের দিকে তাকানোর জন্য প্রতিষ্ঠিত পুরুষ হওয়া চাই। তোর কি আছে রে গর্ধব? বুকের বাপাশে হাত চেপে নিজেকেই ধমকাচ্ছে নওশাদ। সেই যে সন্ধ্যাতে ফিরে এসেছে দোয়েলের বাড়ি থেকে, তারপর পা ছড়িয়ে বসে আছে নদীর কিনারায়। আজ দোয়েলকে পড়ানোর দিন নয় বলেই সে একটু বিলম্বে গিয়েছিল দুটো সাজেশন পত্র নিয়ে। মেয়েটা পড়ায় বেশ অমনোযোগী, তাই নওশাদ যতটা সহজ সম্ভব সিলেবাস গোছায় তার জন্য। আজও সেরকমই কিছু নিয়ে গেল, আর তখনই দরজা থেকে দেখতে পেল শুভ্র মেঘের মতন মুখটা। তখন থেকেই বুক কাঁপছে, ধরাস ধরাস করছে অন্তরটা। তার গোপন অন্তঃকরণে বসত করা রুদ্রাণী যখন কতগুলো মেহমানের সামনে নতজানু হয়ে দাঁড়ালো, তখনই সে বুঝতে পারলো অন্তর খালি হয়ে যাবে এবার। আলগোছে সে দৃশ্যখানা দেখেই উল্টো পায়ে ফিরে এলো সেখান থেকে। দোয়েলের মনোভাব বুঝতে পারার পরপরই হয়তো টিউশনিটা সে ছেড়ে দিত। দেয়নি কেন? মন তার লুকিয়ে লোভী হয়ে উঠেছিল ওই রুদ্রাণীর দেখা পাবে, সে আশাতেই ছাড়েনি সেটা। পকেটে ফোনটা কেঁপে কেঁপে উঠছে অনেকক্ষণ ধরে। নিশ্চয়ই মা কল দিচ্ছে, আজ বিকেল থেকে একবারও বাড়ি যায়নি বলে। বিকেলে টিউশনি শেষ হয় সন্ধ্যায়, তারপরে সে ঘরে ফিরে। আজ তো আর তাও হলো না। বড্ড অনিচ্ছায় পকেট হাতড়ে ফোন বের করলো। স্ক্রিনে ভাসছে অপরিচিত নাম্বারটা। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি দোয়েলের বড় মা বলছি। এত রাতে কল করছি বলে কিছু মনে করো না, আসলে একটা কাজে কল করেছি। বলুন আন্টি, কি কাজ? কাল তো দোয়েলকে বিকেলে পড়াতে আসবে, তাই না? জি। সকালে কি ভার্সিটিতে ক্লাস আছে? আমি মাস্টার্সে ভর্তি হইনি আন্টি। ও আচ্ছা, একটা অফিসের ঠিকানা দিচ্ছি, একটু দেখা করো কাল সকালে। আর হ্যাঁ, তোমার সিভিটা নিয়ে এসো। আচ্ছা আন্টি। কথা এটুকু বলেই চৈতি কল কাটলো। কিছুক্ষণের মাঝেই দোয়েলের ফোন নম্বর থেকে একটা অ্যাড্রেস মেসেজ এলো। নওশাদ বোকার মতো বসে রইল। আরো কিছুক্ষণ তারপরে সে গা ঝাড়া দিয়ে উঠে পড়লো। মন বলল খালি হওয়া বুকে বোধহয় এবার চাকরির সুখ মিলবে। যাক, এরপর না হয় সুন্দরী দেখে একটা মেয়েকে বিয়ে করে নিলেই হবে। তার কি দরকার কোনো রাজেন্দ্রীকে কল্পনায় ভালোবাসার সাহস দেখাবার? বাড়ি ফিরেই মাকে বলল, এক গামলা ভাত দাও, আমার প্রচুর ক্ষুধা লাগছে। নার্গিস ভাবলেন ছেলের আজ পরিশ্রম হয়েছে বোধহয় টিউশনিতে। তিনি সত্যি বোল ভরে ভাত, তার উপরই তেলাপিয়া মাছের তরকারি ঢেলে নিয়ে এলেন ছেলের ঘরে। নওশাদ ততক্ষণে বাইরের কাপড় ছেড়ে লুঙ্গি আর টি শার্ট পরেছে। মায়ের হাতে বোল দেখে হি করে হেসে উঠল, আর কল্পনা করলো এই মুহূর্তে আব্বা বাড়ি থাকলে কি হতো। আম্মার হাতের বোল দেখে বলতো, বোকা বেটি কোনহানকার পোলায় গামলা কইছে, সেও গামলা ভরে নিয়ে আসছে। এমনটা প্রায়ই হয় এ বাড়িতে। নওশাদের মা অতি সহজ সরল মানুষ, এতটাই যে কেউ দিন বললে সে রাত দেখতে পেয়েও বলবে সত্যি এখন দিন। নিজের চেয়ে অন্যের বুদ্ধির ধারই তার কাছে বেশি। নওশাদ বলেই ভাত খেলো, সেই সাথে জোর করে আম্মাকেও আজ খাইয়ে দিল। রাত বেশি হলে আর সে বাইরে যায় না, খুব কাছের, কিন্তু আজ যেতে হলো। আইডি কার্ডের ফটোকপি আরো কিছু কাগজ কপি করা দরকার বলে মোড়ের এক কম্পিউটার শপে গেল নওশাদ। বড্ড বাড়াবাড়ি করছে তোমার মামি। ওকে বলে দেবে পরশুই তোমার এঙ্গেজমেন্ট হবে, কথা পাকা হয়ে গেছে। এ নিয়ে আর কোনো তর্ক বিতর্ক নয়। ধমকানো সুরে আবির মেয়েকে কথাগুলো বলছিল। তার অজানা আয়েশার পাশেই চৈতি আর দিলশাদ বসে আছে, আর ফোন স্পিকারও লাউডে। সে আরো কিছু বলার আগেই চৈতি নিজেই জবাব দিল, এত তাড়াহুড়ো কেন করছেন? পাত্রের কি কোথাও কোনো ত্রুটি রয়েছে নাকি? আপনার কোনো লাভ লোকসানের ব্যাপার জড়িয়ে আছে আয়েশার বিয়ের সাথে? কে বলছেন? ও মা, চিনতেই পারছেন না এত সহজে? টিপ্পনি কাটার ভঙ্গিতে বলল চৈতি। তারপরেই তাকালো চৈতির দিকে। মনে হলো আর যাই হোক, আয়েশার সামনে তার বাবার সাথে কথা বলার ধরনটা বাজে না হওয়াই উচিত বলে মনে হয় তার, তাই আয়েশাকে বলল, দেখাই তো দিশান ভাই এসেছে কিনা, এলে বলবি ফুপি ডাকছেন তাকে। আয়েশা সে বুঝতে পেরেছে মামি তাকে সরাতে চাইছে। সেও চলে গেল দোতলায় মামাকে ডাকতে। এবার বলুন, কি আপনার প্রয়োজন এত জলদি মেয়েকে বিদায় করার? আমার মেয়ে নিয়ে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? ফোন স্পিকারে থাকায় কথাগুলো দিলশাদ শুনছিল চুপচাপ। এবার সেও জবাব দিল, কারণ তোমার মেয়েটাকে তুমি শুধু জন্মই দিয়েছ, তার প্রতি সকল কর্ম করেছে কিন্তু আমরা। এখন ভালো করে শুনে রাখো, যতক্ষণ ছেলের সম্পূর্ণ খোঁজ না নিতে পারছি, ততক্ষণ কোনো বাগদান বা কোনো বিয়ে নিয়ে এক পাও এগোনো যাবে না। আপনারা বললেই হবে নাকি?
ভুলে যাবেন না, অনেক বছর আগেই কোর্ট থেকে রায় ছিল মেয়ে আমার কাছে থাকবে। আপনারা জোর করে রেখে দিয়েছেন মেয়েকে। তুমিও ভুলবে না তোমার বাবা মা জীবিত আছেন এখনো, আর তারাই দিয়েছেন নাতনিকে। কোর্টের ভয় দেখালে সব দিক থেকে ফাঁসবে তুমি কিন্তু নিজেই, এবং সবার আগে। আর হ্যাঁ, আরেকটা কথা মনে করিয়ে দেই, তোমার মেয়ের বয়স কিন্তু 18 হয়েই গেছে এবছর, তাই তোমার আগে তার সিদ্ধান্তই গ্রহণযোগ্য। চৈতির চেয়েও বেশি রেগে গেছেন দিলশাদ। আয়েশাটা আপনজনদের ব্যাপারে খুব নরম স্বভাবের বলেই আবির আজকাল প্রায় মেয়েকে নিজের মতো চালায়। মেয়েটাও কেমন বাবা মা প্রত্যেকের কথারই মান রাখতে সবকিছুতেই হ্যাঁতে হ্যাঁ মিলায়। তাদের কথোপকথন খুব একটা আগায়নি আবির। সে জানে এবারের মানুষগুলো কথার জালে আটকে গেলে মেয়ের বিয়ে আটকে যাবে। আপাতত চুপ থাকলে যথাদিনে কাজ হয়ে যাবে। দিশান এলো মিনিট কয়েক পর। মা আর চৈতিকে বসার ঘরে দেখতেই জিজ্ঞেস করলো, ডাকছিলে মা? চৈতি ডাকলো তোকে? হ্যাঁ বলো। আয়েশার এঙ্গেজমেন্ট ডেট পরশু ফিক্সড করে দিল ওরা। উদ্বিগ্ন স্বরে বলল চৈতি। দিশান স্বাভাবিক কণ্ঠে বলল, দিশান ভাই তুমি কিছু বলবে না? চৈতি চিন্তিত মুখের দিকে তাকিয়ে দিশানা বসলো মায়ের পাশে। কণ্ঠস্বরে দৃঢ়তা রেখে বলল, আমি, তুই বা বাবা মা আয়েশার মায়ের দিককার মানুষ। আমরা যতই আদর স্নেহে ওকে বড় করি, দুনিয়ার নিয়মানুসারে আমাদের চেয়েও অধিকারের জোরটা আবির আর দিশারই কিন্তু বেশি। সেই দিক থেকে দিশা বর্তমানে জোর খাটিয়ে কিছু বলতে পারে না তার সংসারের জন্য, কিন্তু আবির একেবারেই ক্লিন এদিক থেকে। কিসের ক্লিন ওই লোক? কতদিন হবে ওই পতিতালয়ের রাস্তা ছেড়ে এখন সাধু সেজেছে। রাগ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চৈতিকে বলছে সেদিকে খেয়াল নেই। দিশান বোঝানোর উদ্দেশ্যে আবার বলল, রাগিস না বোকা, আমি খোঁজ নিয়েছি, মাহিন ছেলে ভালো। তার বাবা রাজনীতির সাথে জড়িত থাকলেও সে পড়াশোনা করেছে, শহরের বাইরে থেকে পড়াশোনা করেছে, আর পিএইচডির জন্য তো চলেই যাচ্ছে কিছুদিনের মধ্যেই। পিএইচডি ছেলে অ্যাব্রোড যাবে এ কথা তো আমার সামনে বলেনি। আয়েশা কোথায় থাকবে তবে? ওর পড়াশোনারও বাইরে ব্যবস্থা হবে। তুই আর অমত করিস না প্লিজ। আবিরের কথা শুনে বলিনি, আমার আঙ্কেলের সাথে কথা হয়েছে। চৈতির মন মানতে চাইল না, তবুও মেনে নিল। 12 তলা বিল্ডিংটির 9 তলার মূল অফিসে যেতে হবে নওশাদকে। লিফটে ঢুকেই কেমন বুক ধড়ফড় করতে লাগলো এই ভেবে কি হবে একটু পর। তখনও নওশাদ জানে না এই কোম্পানিটা দোয়েলদেরই। নির্দিষ্ট ফ্লোরে পৌঁছেতেই চোখে পড়ল রিসেপশন এবং সেখানে সুন্দরী এক রমণী বসা। নওশাদ বুঝতে পারল না তার এখন কি বলা উচিত। চৈতি আন্টি শুধু এই অফিসে আসতে বলেছেন, তারপর আর কি। অনেক দ্বিধা নিয়ে এসে কল করলো চৈতির নম্বরটাতে। সালাম দিতে ওপাশ থেকে হাসিমাখা কণ্ঠে প্রশ্ন এলো, তুমি কি অফিসে চলে এসেছো? জি আন্টি। রিসেপশনিস্টকে তোমার নাম বলো, সে প্রপার রুমটা দেখিয়ে দেবে, বাকি কথা তিনিই বলবেন। ফুফা বোধগম্য হলো না নওশাদের এই ফুফাটাকে। দোয়েলকে পড়ানোর সুবাদে বাড়ির মহিলাদের প্রায় সকলকেই কম বেশি চেনে সে, কিন্তু পুরুষ সদস্যদের ঠিক জানে না। 2-4 বার সামনাসামনি হয়েছে দিশান আঙ্কেলের, তবে কথা হয়নি তেমন। নওশাদ নিজের নাম জানাতে রিসেপশনিস্ট তাকে পৌঁছে দিল। নওশাদকে দেখেই হাসি মুখে ডেকে উঠলেন দোয়েলের দাদা। নওশাদ এবার কনফার্ম চৈতি আন্টি নিজেদের কোম্পানিতেই ব্যবস্থা করেছেন কিছু একটা। সালাম দিতে ভদ্রলোক হাসি মুখে তাকে বসতে বলে সরাসরি সিবি দেখতে চাইলেন। অফিসিয়াল ফর্মালিটি পূরণের জন্যই বোধহয় তাকে 2-4টে প্রশ্ন করলেন। সেই সাথে জেনে নিলেন তার চাকরির পূর্ব অভিজ্ঞতা আছে কিনা। নওশাদ নিতান্তই ভদ্রগোছের ছেলে, পড়াশোনার পাশাপাশি কম্পিউটারের যথেষ্ট জ্ঞানও আছে জানতে তিনি আর বাড়তি কথাবার্তায় না গিয়ে জানালেন, ইয়াংম্যান, তোমার জন্য আমার কাছে একটা জব আছে, তবে তোমাকে আগে 1 মাস যাচাইয়ের জন্য রাখতে চাচ্ছি। তুমি কি করতে চাও কাজটা? জব অফার এবং ইন্টারভিউ কোনোটার ধরনই বোধহয় এমন হয় না। নওশাদের মনে হলো ভদ্রলোক তার জন্য সুপারিশ পেয়ে জবটা দিতে চাইছেন, কিন্তু তার জব কেমন হওয়া উচিত? 1 মাসের ট্রায়ালের নামে টিউশনগুলো ছেড়ে পরে জবটা না হলে কনফিডেন্সের ভীষণ কমতি তার মাঝে। বৃদ্ধা নিজেই তার জন্য জবাবটা সহজ করে দিল, মাসের শেষে সপ্তাহ চলছে, নেক্সট মান্থ থেকে জয়েন করো, 1ম তারিখে জয়েন করো। কাজ শিখে নিতে বেশি সময় লাগার কথা নয়, তবুও পুরো মাস সময় পাচ্ছ। ওকে মিস্টার? নওশাদ। নওশাদ নামটা মনে করিয়ে দেওয়ার মতো করে বলল, নওশাদ, ওকে রিসেপশন থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যেও, আমাকে বের হতে হবে।
নওশাদ বুঝলো এবার তাকে চলে যেতে ইঙ্গিত দেওয়া হলো। প্রতিবারের ইন্টারভিউর অভিজ্ঞতা থেকে এবারের অভিজ্ঞতা ভিন্ন। নওশাদ কখনোই কারো সুপারিশ নিয়ে চাকরির ইচ্ছে রাখেনি, তবু এবারের সুপারিশ কেন যেন অগ্রাহ্য করতে পারেনি। সত্যি বলতে প্রয়োজনের সময় আত্মঅহংকার না দেখানোটাই বুদ্ধিমানের কাজ। আবেগে ভেসে জীবন চলে না, নিম্ন মধ্যবিত্ত পরিবারে আবেগ শব্দটা ব্যবহার করা হাস্যকর। চাকরির চিঠিটা নিয়ে নওশাদ বাড়ি ফিরে মাকে জানালো সুসংবাদ। তার বোকামাটা আনন্দে রাতে একটুখানি পায়েস রেঁধে ফেললেন। সন্ধ্যার টিউশনি শেষে বাড়ি ফিরে এসে জানালো পরশু তাদের সপরিবারে দাওয়াত আছে দোয়েলদের বাড়িতে। দোয়েলের ফুফাতো বোন আয়েশা আনানের এঙ্গেজমেন্ট। ঝলমলে রসনায় আত্মীয়ের সমাগম আর হইচইপূর্ণ পরিবেশ। কনভেনশন হলের একপাশে শুধু ফুলের সজ্জায় রঙিন। নওশাদ তার মাকে নিয়ে ভেতরে প্রবেশ করতে নার্গিস অবাক হয়ে দেখলেন চারপাশটা। নিজের মেয়ের বিয়েতেও বাড়ি সাজানো হয়েছিল, কিন্তু এ সজ্জায় যেন চাঁদের হাট বসেছে। কত টাকা খরচ করলে এত সুন্দর করে ভেন্যু সাজানো যায়? মনে মনে তাই ভাবতে শুরু করলেন নার্গিস বেগম। মেয়ের বিয়ে তো হয়ে গেল, নওশাদের বিয়েতে তিনি অনেক সাজাবেন বাড়িটাকে। নওশাদের বাবা সন্ধ্যায় দোকান বন্ধ রেখে বড়লোকের এঙ্গেজমেন্ট দাওয়াত খেতে মোটেই ইচ্ছুক নন, তাই ছেলের সাথে শুধু মাকে পাঠিয়েছেন। এতেই তো বেরিয়ে গেল 2000 টাকা। বড়লোকের কত ঢং, আলাদা করে আবার আংটি পরানো লাগে। মনে মনে বিরক্ত হলেও ছেলের চাকরির ব্যবস্থা হয়েছে শুনে নওশাদকে বললেন, যা খেয়ে আয় দাওয়াতটা। নওশাদও মাকে নিয়ে একটা 2000 টাকা দামের কাতান শাড়ি কিনে চলে এসেছে। এখানে এসে তাদের গিফটের বহর দেখে নওশাদ মনে মনে ইতস্তত করছিল, তখনই তাকে উদ্ধার করলো দোয়েলটা এসে। স্যার আসুন। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? কথা বলার মাঝেই দোয়েল হাত বাড়িয়ে গিফট প্যাকেটটা নিজেই নিয়ে নিল। স্বস্তি পেল নওশাদ। কোথা থেকে চৈতি এগিয়ে এসে পরিচিত হলো নওশাদের মায়ের সাথে। মিষ্টি হেসে ধন্যবাদ জানালো নার্গিসকে। অনেক ধন্যবাদ আপা, আপনি এসেছেন, খুব খুশি হয়েছি। দোয়া করবেন আমার মেয়েটার জন্য। নার্গিস মনোযোগ সহকারে দেখলো চৈতিকে। গায়ের হীরের গয়না, দামি শাড়ি দেখলে অনুমান করা যায় এরা খুব ধনী, অথচ কথাবার্তা কত মোলায়েম আর আন্তরিক। প্রচন্ড ভালো লাগলো নার্গিসের। মনে মনে আফসোস জাগলো। আহারে, এত ভালো বউটা বিধবা, আল্লাহ ভালো করুক তার। মনে মনে দোয়া করলেন চৈতিকে। এক ফাঁকে নওশাদ মাকে দেখালো স্টেজে বসা হবু কনে আর বউকে। নার্গিস এবার আয়েশাকে দেখেও দোয়া করতে লাগলেন। কি মিষ্টি দেখতে বউ, সুখী হোক তারা। এরপরই আক্ষেপ জন্মালো, আমার পোলাটার বউ যে কবে আনতে পারমো আল্লাহই জানে। নওশাদ অন্যমনস্ক হয়ে দেখছিল স্টেজে বসা আয়েশাকে, তার রুদ্রাণীকে। কোনো এক চোটের প্রখর রোদে পুড়ে কপাল কুচকে রিক্সা খুঁজছিল তার রুদ্রাণী। সে দূর থেকে অনেকটা সময় তার লক্ষ্য করে নিজে এক রিক্সা জোগাড় করে পাঠিয়ে দিল মেয়েটির কাছে। সে ভেবেছিল তারই মতো কোনো মধ্যবিত্তের সংগ্রামী কন্যাই রুদ্র ভেজা কন্যাটি। তার ভাবনা ভুল হলো। পরের দিন একই জায়গায় মেয়েটিকে মার্সিডিজ বেঞ্চে উঠতে দেখে। ইস, কত অল্প সময়ের প্রেম তাকে ছুঁয়েছিল সেদিন। আজ মনে পড়ে হাসি পাচ্ছে। দোয়েলের ডাকে হাসি বন্ধ হয়ে গেল তার। স্যার, কিছু খেয়াল করেছেন? কি? আপনার শার্ট আর আমার লেহেঙ্গা একই রঙের। তুমি কি জানো তোমার লেহেঙ্গা, আমার শার্ট আর জালি বেতের রং তিনটাই সেম? কথাটা বলেই নওশাদ ঠোঁট দুটো টেনে এমনভাবে হাসলো যেন দোয়েলের সাথে সে রসিকতা করছে। আর মুহূর্তে দোয়েলও মুখটা কালো করে সরে গেল। সামনে থেকে সেই সাথে বিড়বিড় করলো, খেচো স্যার, আমার ভালোবাসা বুঝতে চান না। আপনার কপালে আমি না জুটলে বউ জুটবে খেচর, যাকে আপনি ভালোবাসা বোঝাতে পারবেন না। এ আমার ভাঙা হৃদয়ের অভিশাপ। জয়েনিং এর 1 সপ্তাহ পার হতেই নওশাদের চাকরি পাকা হয়ে গেল অফিস এক্সিকিউটিভ হিসেবে। কম্পিউটারে দক্ষ, ইংরেজিতেও পটু সে, তাই কাজের ক্ষেত্রে অসুবিধা খুব একটা হচ্ছে না। স্যালারি ভালো, অফিস টাইমও দারুণ। সমস্যা একটাই, বস তাকে অফিসের পোশাকে টাই যুক্ত করতে বলেছেন। সমস্যাটা ঠিক এখানেই হলো, তার টাই পরাটা কোনো কালেই সহ্যের মধ্যে পড়ে না। টাইটাকে বরাবরই তার গলার ফাঁস বলে মনে হয়, কিন্তু এখন ভালো বেতনের সুন্দর চাকরিটার জন্য এতটুকু আপোষ তো করতেই হবে। তাই বাধ্য হয়ে আজ ছুটির দিন একটু মার্কেটে যাবে ঠিক করলো। এদিকে চাকরি পেয়েও তার টিউশনি ছাড়া সৌভাগ্য হচ্ছে না। টিউশনিও সব নয়, শুধুই দোয়েলটার এটা অবশ্য আগামী 9 মাস পর্যন্ত ছাড়ার কথা সে বলতে পারছে না, কারণ টিউশনির জন্যই বস তাকে 6টার পরিবর্তে 4টা ছাড়ছে। আজ অফিস নেই, কিন্তু টিউশনিতে যেতে হবে। তার আগে অফিসের জন্য কয়েকটা টাই কেনা দরকার। হাতে আজ টাকাও যথেষ্ট থাকায় বন্ধু সোহানকে কল করে বলল, চলো বসুন্ধরা যাবো, একটু কাজ আছে। যাবো দোস্ত, সমস্যা নাই, কিন্তু ট্রেড ছাড়া চলবো না। গতবার তুই কি যেন বলছিলি, মনে আছে? সোহান কিছুদিন আগে নিজের কাজেই নওশাদকে নিয়ে গেছিল। তখন কথা ছিল সিনেপ্লেক্সে মুভি দেখাবে। এখন নওশাদ সে কথা মনে করাতেই বলল, মনে আছে, সেটা পূরণ করব ভাবিস না, কিন্তু আজ তুই ট্রিট দে, চাকরি পেয়েছিস, সেই সেলিব্রেট তো করা উচিত। নওশাদ তার কথা বাড়ালো না, সময় জানিয়ে মাকেও বলল, আম্মা তোমার কাছে 2000 টাকা রাখতে দিছিলাম, ওইটাকে আছে? হ্যাঁ আব্বা, খরচ করি না তো,
নিশির জন্য না রাখতে বললা? হ্যাঁ দাও ওই টাকাটা, আমি মার্কেটে যাব আজকে। আমার কাছে আছে টাকা, ওইটাও নেই, যদি বেশি লাগে। নওশাদের কথা শেষ হওয়ার আগেই আম্মা স্টিলের আলমারিটা খুলল। আম্মা মানুষটা এমন, নওশাদ যদি 200 টাকা দিয়েও বলে আম্মা এটা রাখো পরে লাগবে, আম্মা সেই 200 টাকা ওই পুরোনো আলমারির ছোট্ট সিন্দুকটাতে তুলে রাখবে, যেন 200 নয় ছেলে 2 লাখ টাকা দিয়েছে গচ্ছিত রাখতে। নওশাদ টাকা নিয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। কেনাকাটা সেরে সেখান থেকে দোয়েলকে পড়াতে চলে যাবে ভেবে নিল। সোহান এসে শপিং মলের সামনে দাঁড়াতেই নওশাদ বলল, প্রথমেই টাই কিনবো কয়েকটা, চল। জেন্টস শপে ঢুকে ভালো কিছু কালেকশন চেক করে যা পছন্দ হলো সবটাই নওশাদের জন্য হাই বাজেট হয়ে যায়। তবুও তার নজর সেদিকে আটকে থাকে। মনে মনে আফসোস করে এখানেই কেন এলো, সে তার চেয়ে ভালো হতো নিউ মার্কেট কিংবা মৌচাক থেকে কিনলেও। অনার্স পড়াকালীন সময়টাতে সে নিজের ইনকামের সবটাই প্রায় নিজে খরচ করত। তখন মাথায় ঋণ ছিল না, বাবার সংসার চলে যেত খুব ভালো করে, সেই সাথে নিশির পড়াশোনা। গত বছর নিশির বিয়ের পরে হুট করে বড় অ্যামাউন্টের একটা ঋণ ঘাড়ে চাপতে সব বদলে গেল। কেনাকাটা বছরে 2-1 যাই করতো, খুব একটা গায়ে লাগেনি, আজ লাগছে, তাই 5টাই পছন্দ করে 2টো কিনে নিল সর্বনিম্ন মূল্যের। এরপর গেল লেডিস শপে। নিশির শ্বশুরবাড়িতে অনেকগুলো বিয়ের অনুষ্ঠান আর তার অনেক জামা কাপড় নেই, 2-4টে শাড়িতে চলছে না, তাই নাকি আম্মাকে একটা জামার কথা বলেছে। নওশাদ ঘুরে ঘুরে 1003-এর মধ্যে জামা খুঁজতে লাগলো, পছন্দই মিলছে না, নয়তো বাজেটে হচ্ছে না। আর তখনই কানে এলো পরিচিত স্বরটা, স্যার কার জন্য নেবেন জামা? পেছন ফিরে দেখতে পেল আয়েশা, ঐশী আর দোয়েল। প্রশ্নটা দোয়েলই করেছে তাকে। তাদের হাতে কিছু শপিং ব্যাগ, বোঝা যাচ্ছে আরো কেনাকাটা করেছে। নওশাদ কার জন্য কি কিনবে? এবার প্রশ্নটা করলো ঐশী। আমার বোনের জন্য জামা দেখছিলাম আন্টি। ও। ঐশী আর কথার আগ্রহ দেখালো না। নওশাদ ভাবলো তার এখান থেকে বেরিয়ে পড়া উচিত। ঠিক সে মুহূর্তে চৌতি এসে ঢুকলো সেখানে। আরে নওশাদও দেখছি এখানে। নওশাদের মুখে হাসি ফুটলো। দোয়েলদের পরিবারের এই একজন মানুষকে সে খুব বেশি পছন্দ করে। সালাম দিয়ে সে বলল, জি আন্টি, একটু কাজে এসেছিলাম। কি কিনবে? আয়েশা আর দোয়েল একপাশে ড্রেস দেখছিল। চৈতির কণ্ঠ কানে যেতেই দোয়েল ফট করে বলে বসলো, স্যার তার বোনের জন্য ড্রেস কিনতে এসেছে বড় মা। ও আচ্ছা। স্যার আমি পছন্দ করে দেই আপুর ড্রেস। ঐশী বিরক্ত চোখে তাকালো মেয়ের দিকে। বড্ড বাড়াবাড়ি করে তো মেয়েটা, কি দরকার অত আদিক্ষেতা দেখানোর? নওশাদও পড়লো বিপাকে। ছাটিকে মুখের উপর কি বলা যায়। সোহান অবশ্য দোয়েলকে দেখে একটু মুগ্ধ হয়েছে, এমন ভাব করছিল। এবার কথা বলার লোভ জাগতেই বলে বসলো, দেখে দাও তো, তোমার স্যার তো 2 ঘন্টা ধরে ঘুরেও কিছু পছন্দ করতে পারেনি। তুই তাহলে তোর স্যারের কাজটাই কর, আমরা আয়েশার শপিং শেষ করি। দোয়েল অনেক খুঁজে 1004-এর মধ্যে একটা সাধারণ কারুকাজ করা কামিজ পছন্দ করলো। বাধ্য হয়ে নওশাদ সেটাই নিল। বিপত্তি বাড়ল তার বিল দেওয়ার সময়টাতে। কোনো এক ফাঁকে চৈতি কাউন্টারে বলে দিয়েছে নওশাদের কেনা পোশাকের বিলটা তাদের সাথে যুক্ত হবে। কাজটা অবশ্য চৈতি অন্যদের অগোচরে করলো, তবুও ধরা পড়লো আয়েশার চোখে। বাড়ি ফিরে নওশাদ কল দিল দোয়েলকে, আজ পড়বে কিনা জানতে চেয়ে। জবাব এলো তার এখনো শপিংয়ে, তাই আজ পড়বে না। সে বাড়ি ফিরে প্রথমে পকেটের টাকা গুনল। তার কাছে ছিল 3,500। আব্বার কাছ থেকে আরো 500 যুক্ত করে আলাদা রাখলো। টাকাটা সে চৈতি আন্টিকে ফিরিয়ে দেবে বলে ভেবে রাখলো। বড় মামি, তুমি যে স্যারের বিল দিলে, স্যার নিশ্চয়ই অপ্রস্তুত হয়েছে। তুই কখন দেখলি এটা? দেখেছি। তুই খুব চতুর। নওশাদ ছেলেটা খুবই ভালো, তাই আমার ইচ্ছে করলো ওটা আমিই কিনে দেই। আমি খেয়াল করেছি তুমি খুব হেল্প করো দোয়েলের স্যারকে। নানা ভাইয়ের অফিসেও সবটা তুমিই দিয়েছো। ও অনেস্ট ছেলে, একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, দেখতে ভালো লাগে না। টুকটাক হেল্প তো অনেককেই করি, সেদিক থেকেও পরিচিত, তাই করা। আচ্ছা একথা বাদ দে, তুই বল কেনাকাটা আর কি কি করা বাকি? লিস্ট তো চেক করা হয়নি। ও নিয়ে আর ভাবতে হবে না, ছোট মামি যেই পরিমাণ শপিং ফ্রিক সব করে সব ঠিক করে নেবে। আর মাহিনের সাথে কথা বলে কেমন লাগছে? এবারের প্রশ্নের লজিক হলো আয়েশা। এঙ্গেজমেন্টের পর তাদের রোজই টুকটাক ফোন আলাপ চলছে। সত্যি বলতে তার এখন পর্যন্ত কথাবার্তায় মাইন্ডকে ভালোই লাগছে। লোকটা কেয়ারিং আর সাপোর্টিভ। আয়েশা স্বভাবে কিছুটা ইন্ট্রোভার্ট, তা বুঝতে পেরে কথা বলার জন্য প্রেশারাইজ করে না। আর এই যে বিয়ের আর মাত্র 5 দিন বাকি, এখন অব্দি একবারও জোর করেনি ভিডিও কলের না সামনাসামনি আলাদাভাবে দেখা সাক্ষাতের। আয়েশার কাছে লোকটার এই আচরণটাই বেশি ভালো লেগেছে। চৈতি জবাব চাইলেও আয়েশার রক্তিম মুখ দেখে জবাবটা বুঝে নিয়েছে। সময় তো টিনের মতো বয়ে চলে।
চলে, চলছেও তাই। দেখতে দেখতে ঘনিয়ে এসেছে আয়েশার বিয়ের আনন্দঘন মুহূর্ত। এঙ্গেজমেন্টের চেয়েও দ্বিগুণ আয়োজন এবার বিয়ে উপলক্ষে। গতকাল গায়ে হলুদে তাই ছিল, নওশাদ ইচ্ছে করে আসেনি কাল। আজও আসার ইচ্ছে ছিল না, তবুও শেষবার হৃদয়ে রুদ্ররানীকে বধূরূপে দেখার লোভ সংবরণ করতে না পেরে তৈরি হয়ে চলে এলো আব্বাকে সঙ্গে নিয়ে। দাওয়াত পরিবার বর্গ থাকলেও নার্গিস এলেন না। আজ নিশিরও বাপের বাড়িতে আসার কথা, তাই তিনি বাড়িতে থেকে মেয়ে আর জামাইয়ের আপ্যায়নের ব্যবস্থা করছেন। বাধ্য হয়ে নওশাদ আম্মাকে রেখে শুধু আব্বাকে নিয়ে উপস্থিত হয়েছে ছাত্রীর বোনের বিয়েতে। চারদিকে জমকালো আয়োজন, সেই সাথে খাবারেও তুলকালাম অবস্থা। আন্দাজ করা যায় বড়লোক পরিবারে জমজমাট আসর বসেছে। আব্বাকে নিয়ে উপস্থিত হতেই কেউ একজন তাকে টেবিল দেখিয়ে দিল। অপেক্ষা না করিয়ে খাবার এলো সামনে। আব্বা কাছে খেলো তৃপ্তির সাথে। আলু বোখারাটা, চাটনিটা তো খুব বেশি পছন্দ হলো ওনার। সেই সাথে শাহি জর্দা কাবাবেও বেশ মজা পেলেন। খেতে খেতে তিনি ছেলেকেও বলতে লাগলেন, এইটা নাও বাবা, দেখো স্বাদ দারুণ। ওগো বাবুর্চি মনে হয় চিটাগাঙ্গে গোস্ত খালেন খায়া মনে হইতাছে। আমোদে গলায় কত কি বলছে আব্বা, পাশে কোনো কথাই নওশাদের কানে পৌঁছালো না। খাবারও যে হালাক পর্যন্ত পৌঁছাচ্ছে না, শুধু তৃষ্ণা লাগছে। পানির গ্লাস হাতে তাই একটু পরপর পানিতেই ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। দৃষ্টি স্থির হয়ে আছে অদূরে থাকা বরকনের স্টেজটাতে। বর এসেছে একটু আগেই, অথচ কোণের দেখা নেই। তৃষ্ণা এবার বুকের ছাতি ফেটে যেতে চাইছে তার। এমন কেন হচ্ছে? হঠাৎ বাদিক থেকে শোরগোল শোনা গেল, বউ এসেছে। নওশাদ ফিরে তাকালো সেদিকে তখনই। হ্যাঁ, ঠিক তখনই তার হৃৎপিণ্ড থমকে গেল সেকেন্ড কয়েকের জন্য। রজনরানী হয়ে স্বর্গ থেকে নেমে এসেছে কি তার রুদ্রাণী? কি ভাবছে সে কিছুই বুঝতে পারছে না। শুধু মনে হলো চক্ষু জ্বলসে অন্ধ হবে সে এবার। এরপর থালা হাতে ভিক্ষায় নামতে হবে। কি দরকার ওদিকে তাকিয়ে নিজেকে ফকির করার? দৃষ্টি সরিয়ে নিয়েছে নওশাদ ওদিক থেকে। আব্বার খাওয়া শেষ হওয়ার নামই নিচ্ছে না, অথচ নওশাদের আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না এখানে। আয়েশা স্টেজের কাছে উপস্থিত হতে বর আসন ছেড়ে এগিয়ে এলো। হাত বাড়িয়ে হবু বধূকে সাদর আমন্ত্রণে নিয়ে বসালো নিজ আসনের বিপরীতে। আম্মা। কি হয়েছে আব্বা? তোমরা বাড়ি ফিরবা কখন? আম্মা, আমার জন্য বিয়ের প্রস্তাব আসছে। কি বলো আব্বা? এত রাতে তুমি কি কোন মেয়ে নিয়ে ভাগছো? তোমার আব্বা না সাথে? তিনি কই? আম্মা, কি উল্টাপাল্টা বলো? আমার কথা বুঝো নাই? বিয়ের প্রস্তাব আসছে, আমি ভাগবো কেন? ও, দোয়েলের বড় চাচির কথা বলছিলাম না? নওশাদ কথা শেষ করার আগে নার্গিস বেগম হাই হাই করে উঠলেন। আমি আগেই বুঝছি ওই বেডি আমার পোলারে নজর করছে। আব্বা, তুমি কি করতাছো? ওইখানে চইল্লা আসো। আমার কচি পোলাডারে আমি কচি স্কুলের মাইয়া বিয়া করামু। কত সাধ করছি। আব্বা গো, তুমি ওই বুইরা বেডির বিয়া কইরো না। আব্বা, বাড়ি আসো। ওই নিশিরে তুই তোর আব্বারে ফোন লাগা। উনি সাথে থাইকাও কেমনে আবার আব্বারে ওই বেডির লাগে বিয়া দিই। মায়ের বিলাপ করা কথাগুলো আর শোনার ক্ষমতা হলো না নওশাদের। আন্তনয়নে সে পেছন ফিরে চোখ বুজিয়ে লম্বা শ্বাস নিল। আর তার সামনে থাকা প্রত্যেকের বিস্ফোরিত দৃষ্টিতে থাকিয়ে আবার চৈতির দিকে তাকালো। পরিস্থিতি ভেদে কারো প্রতিক্রিয়া যে কখনো কখনো অন্যদের দম বন্ধ করার জন্য যথেষ্ট ভয়ানক হতে পারে তা আজ বোধ করি নওশাদ জানতে পেরেছে। তার বাবা বোধহয় এমন একটি মুহূর্তের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন বলেই এখন প্রত্যেকের চেয়ে স্বাভাবিক হয়ে বসে থেকে উঠে দাঁড়ালেন। খুব ধীর স্বরে বললেন, আমার পক্ষ থেকে জবাব হ্যাঁ আছে। স্বপ্ন ভাঙার অনুভূতি সে অনুভব করে যার প্রথমবার ভাঙে। যার সব স্বপ্নই হয় ভাঙাচোরা, হয় তার অনুভূতির নার্ভটাই আছে কিনা কে জানে। আয়েশা অন্তত সে নিজের অনুভূতির কোনো স্নেহের উত্তেজনা টের পায় না। এই তো খানিক আগে ঝলমলে কনভেনশন হলে তার নামের আয়োজনটা পণ্ড হলো। বর এলো, বউ এলো, এলো কাজী, ছিল সাক্ষী, ছিল মেহমানের শোরগোল। তারপর হঠাৎই থেমে গেল সব, ছেয়ে গেল মাতাম। বাতাসে পরিণয়ের ঘ্রাণ উবে ভেসে আসলো আপনজনদের হাহাকারি। মায়ের হাসি খুশি মুখে বিয়ের কনেকে হাঁটু গেড়ে প্রপোজ করলো কি চমৎকার ভঙ্গিতে। কোথা থেকে দমকা হওয়ার মতো ছুটে এলো এক যুবতী, চেঁচিয়ে উঠল ভরা মজলিসে। মাহিনীর ওপর প্রতারক, ঠকবাজ আরো কি সব অপবাদ জুড়ে দিল। মাহিনীর বাবা এমপি মানুষ, ভরা আসরের সাংবাদিক মিডিয়ার উপস্থিতিতে হার্ট অ্যাটাকের দারুণ নাটক করে প্রস্থান করার নামে একরকম পালিয়ে গেল। ভদ্রলোক সত্যি হার্ট অ্যাটাক না করলে শকড অবশ্যই হয়েছেন ছেলের মাধ্যমে অসম্মানিত হয়ে। আয়েশার দাদা নিজেও রাজনৈতিক নেতা মানুষ ছিলেন একসময়। বড় বড় মানুষদের সাথে উঠা বসা থাকায় ঘটনাস্থলে খুব ঝামেলা বাঁধালেন, তাতে কি? নাতনির জীবনে এই দুর্ঘটনা তার মুছে যাওয়ার নয়। এরই মাঝে আবির দু চার কথায় লেগে গেল দিশানা চৈতির সাথে। সে তার মেয়েকে এই মুহূর্তের সঙ্গে নিয়ে যাবেন বলে চেঁচামেচিও করলো। চৈতি দিশানকে থামিয়ে দিলেও আবিরের সাথে তর্ক থামলো না। কথার চলাচলের এক পর্যায়ে আবির বলে বসলো, ক্ষমতা থাকে তো এই আসরেই সঠিক পার্টির হাতে দিয়ে দেখাক। সে অবশ্যই খুঁজে নিয়েছিল মাহিনীর ব্যাপারে ছেলেটার দোষ নেই, দোষ যে মেয়েটা এসেছে ওই মেয়ের।
আবির মানতে চাইল না মাহিন সত্যিই দোষী। চৈতিও রেগে গেল আবিরের ফালতু তর্ক বিতর্কে। একসময় সেও সঠিক বোধ জ্ঞান হারিয়ে বলে ফেলল, তাই করব। আয়েশা আমার মেয়ে হয়েই ছিল সবসময়। তার জন্য আমি অবশ্যই একজন সঠিক মানুষ খুঁজে বের করব এবং এখানেই হবে তার বিয়ে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দিশান, দিশা আর তার বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে চৈতির দিকে। রাগের মাথায় সে একই বলছে। কনভেনশন হল ততক্ষণে প্রায় খালি হয়ে গেছে। রাতের অনুষ্ঠান, তবুও 10টার মধ্যে বেশিরভাগ মেহমান খাওয়া শেষে বরকনের সাথে ফটোশুট সেরেই হলে ছেড়েছেন। যে কজন ছিল তারা বোধহয় কনের বাবা আর মামির লড়াই উপভোগ করতেই রয়ে গেছেন। তাদের মধ্যে অনেকে আবার আবিরকে বেশ খুঁচিয়েও যাচ্ছিলেন চৈতির বিরুদ্ধে। এসব ঝগড়া থামার নয় ভেবেই দিশান এসে চৈতিকে টেনে নিয়ে গেল একপাশে। মাথায় হাত রেখে বেশ বোঝাতে লাগলো, থেমে যা চৈতি। আমরা এমন লড়াই করলে আয়েশার মনে কেমন প্রভাব পড়বে বুঝতে পারছিস না? আবির তো একটা নেশাখোর, ও কি বুঝবে পরিস্থিতি যে এতটা বিগড়েছে। হ্যাঁ, ভুল আমারও ছিল। আমি ব্যাকগ্রাউন্ড জেনে ছেলেটাকে সঠিক যাচাই করতে পারিনি। দিশান কথা বলে বোঝাতে চাইলো চৈতিকে, কিন্তু সে এদিকে হার মনি দিল না। হুট করেই জিজ্ঞেস করলো, আয়েশা কোথায়? ঐশী ওকে নিয়ে বাড়ি যাচ্ছে। দিশান ভাই, ফোন করো ড্রাইভারকে, ওদের ফিরতে বলো জলদি। আর ফুফা কোথায়? কি হয়েছে চৈতি? দিশান, তুমি ফোন করো ওদের। আমি ফুপা আর আয়েশার দাদার সাথে কথা বলতে চাই। কি কথা? তুমি প্লিজ আগে ঐশী আপুকে কল দিয়ে বলো আয়েশাকে নিয়ে ফিরতে। চৈতি কথাটা বলেই চলে গেল মুরব্বীদের খুঁজতে। মাহিনের বাবা আর তাদের মেহমান চলে যাওয়ার পরপরই সাংবাদিকরা বেশিরভাগই চলে গেছেন গরম খবর নিয়ে। তবুও কোথা থেকে দুই একজন থেকে গেছে, খেয়াল করেনি কেউ। চৈতি ফুফু, ফুফা আর আয়েশার দাদিকে একই সাথে পেল। আয়েশার দাদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে দোয়েলদের সাথে বাড়িতে। বৃদ্ধ এমনিতেই ছেলের জন্য বিভিন্ন আতঙ্ক, দুঃখ আর শোকতাপে কাটিয়েছে সারাটা জীবন। এতদিনে নাতনির জীবনের নবসূচনা দেখে বড্ড আনন্দিত ছিলেন, তাও মিলিয়ে গেছে এক লহমায়। এতটা ট্রমা নিতে পারেননি বলে অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় দিলশাদোনাকে নিজের বাড়িতে পাঠিয়ে দেন। চৈতি একবার ফুফু, ফুফা আর একবার আয়েশা দাদাকে ডেকে নিয়ে বলল, আমি একটা প্রস্তাব রাখতে চাই ফুপা। আমি জানি আপনি আমাকে ভরসা করবেন, তবুও আঙ্কেল আমি চাই আপনিও আমাকে আজ ভরসা করুন। বিশ্বাস করেন, আমি আয়েশাকে আমার মেয়ে হিসেবেই বড় করেছি। তার কোনো অমঙ্গলই আমি চাই না। পরের কথাগুলো শুধুই আয়েশার দাদার উদ্দেশ্যে বলল চৈতি। দিশান ঐশীকে ফোন করে ফিরে আসতে বলার মিনিট 10-এর মাঝেই ফিরে এলো তারা। চৈতি একবার চোখ ঘুরিয়ে দেখে নিল নওশাদ আছে কিনা। তাকে চোখে না পড়ায় কল দিল। ওপাশ থেকে কল তুলতে এসে জিজ্ঞেস করলো, তুমি চলে গেছো নওশাদ? এই তো বেরোচ্ছিলাম আন্টি। একটু দেখা করবে বাবা? তোমার আব্বুকেও সঙ্গে আনো। চৈতির কথাটা কেমন যেন বুক কাঁপলো নওশাদের। এই ভাঙা আসরে তাকে কি দরকার? তার রুদ্রাণীর অকল্যাণ তো সে কখনোই চায়নি। তবুও কি তার অন্তরের হাই লেগে গেল রুদ্রাণীর জীবনে? আর সে কথা কি জেনে গেল সবাই? সেজন্যই কি তাকে ডাকা হচ্ছে কৈফাতের জন্য? বুক ধরফর করছে কেন? নিঃশ্বাসে চাপা কষ্ট কেমন করে যেন দমটাই আটকে দিচ্ছিল তার। তবুও বাবাকে বলে এগিয়ে গেল চৈতির কাছে। সেখানে একত্রে আয়েশার সকল অভিভাবককে দেখে আরো বেশি করে ভয় জেগে ধরল নওশাদকে। ততক্ষণে আয়েশা আর ঐশীও ফিরে এসেছে। আয়েশাকে নিয়ে স্টেজে বসিয়ে রেখে সবাই এসে জড়ো হলো এক জায়গায়। শুধু চৈতি তার পুরনো আসন ছেড়ে এগিয়ে গেল আয়েশার কাছে। বড় মামির দিকে তাকিয়ে আয়েশার মনে হলো মামি কিছু বলতে চায় তাকে। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় আয়েশা। আজ কিছু কথা বলি তোকে, মন দিয়ে শুনবি আয়েশা। বলো না মামি। তোর মামার সাথে আমার বিয়েটা কেমন করে হয়েছিল শুনেছিলি তাই না? হ্যাঁ মামি, ও কথা কতবার শুনেছি নানির মুখে, চাঁদ নানার মুখে, আবার তুমিও কাঁদতে কাঁদতে কত কি বলতে। আমার যেদিন বিয়ে হলো সেদিন আমার নজরে তোর মামা আমার শুধুই দিহান ভাই ছিল। এমন একজন মানুষ যাকে আমি এ দুনিয়ায় সবচেয়ে অযোগ্য মনে করতাম। দিহান ভাই মানেই আমার নজরে অপ্রিয়, অপছন্দনীয় একজন মানুষ, যাকে বিয়ে করা যায় না, ভালোবাসা যায় না। সেই মানুষটার সাথে বিয়েটা হয়েছিল জোরের মুখে পড়ে। বাধ্য হয়ে দুজন দুজনকে বিয়ে করলেও আমরা শেষ পর্যন্ত বাধ্যবাধকতায় ছিলাম না। কখন যেন একে অপরের প্রতি ভালোবাসা জন্মে গেছে, টের পাইনি। সেই ভালোবাসা আমাকে সুখী করেছে। আমি আজ বিধবা তার নামের, তবুও মনের ভেতর আফসোস নেই, কারণ মানুষটা শেষ পর্যন্ত সঠিক হয়েই আমার পাশে থাকতে চেয়েছিল। কিন্তু তোর মাকে দেখ, ভুল বুঝিস না।
অতীত টানছি, তবুও শুধু উদাহরণটুকু খেয়াল করিস। তোর মা তোর বাবাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু সে মানুষটা সৎ ছিল না, সঠিকও ছিল না তোর মায়ের জন্য। ফলস্বরূপ তাদের বিচ্ছেদ হলো। আজ তারা কেউ কারো কিচ্ছু না। আজ যদি শুধু সম্মান রক্ষার্থে তোর বাবার কথা মেনে মাহিনের সাথে তোকে বিয়েটা দিয়ে দিতাম, যদি মাহিনের প্রতারণাকে এড়িয়ে যেতাম, তবে হয়তো তুই বড় পরিবারের বউ হতি। কিন্তু তুই কি সুখী হতি? তোর কি মনে সন্দেহ থাকতো না মাহিনকে নিয়ে? ওই মেয়েটিকে নিয়ে তোদের মধ্যে অশান্তি হতো না? চৈতি থেমে গেল। সে কি বলতে চাইছে নিজেই যেন খেই হারিয়ে ফেলেছে। সে তো আয়েশাকে অন্য কারো কথা বলতে এসেছে, এভাবে সময় নষ্ট করার মানেই হয় না। ভেবে প্রলম্বিত শ্বাস টেনে আয়েশাকে সরাসরি বলে বসলো, আমি তোকে আজ এখানে পাত্রস্থ করতে চাই, আমাকে ভরসা করতে পারবি? নির্বাক আয়েশা। কি বলছে মামি তাকে? মাত্রই না বলল মাহিনকে নিয়ে বিয়ে করে সন্দেহের জীবন কাটানো ভুল সিদ্ধান্ত হবে। চৈতি আবার বলল, আমি একজনকে খুঁজেছি তোর জন্য, তুই রাজি হলে কথা বলবো তাদের সাথে। আয়েশা কিছুটা সময় চুপ থেকে ভাবলো তার জীবনটা এভাবেই কাটবে, কখনো এর কখনো ওর চাপিয়ে দেওয়া সিদ্ধান্তকে এদিক সেদিক ঘুরবে। আব্বুর মতামত শুনলো, দাদার শুনলো, এখন না হয় একবার বড় মামিরও শুনুক। এই মানুষটা তো তার মায়ের চেয়েও বেশি করেছে তার জন্য। আয়েশা ম্লান হেসে জবাব দিল, তুমি যা বলবে তাই করব মামি। আয়েশার মত শুনেই চৈতি নওশাদের বাবাকে প্রস্তাব দিল নওশাদকে মেয়ের জামাই করার। চৈতি আগেই একথা আয়েশার দাদা, নানা, নানি আর দিশানকে জানিয়েছিল। তারা প্রথমে না মানলে আয়েশার উপর ভরসা করে নিল, কিন্তু নওশাদকে প্রস্তাব দেওয়ার সময় দিশা আর আবির দুজনেই উপস্থিত থাকায় দুজনেই অমত জানালো। আবির তো একরকম ক্ষেপে উঠতে চাইছিল। আয়েশার দাদা তৎক্ষণাৎ ছেলেকে ধমকে জায়গা থেকে তাড়িয়ে নিজের পক্ষ থেকে ক্ষমা চাইলেন। নওশাদের বাবা ছেলের জন্য প্রস্তাব পেয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। বড়লোকের কন্যা, বিয়ে ভেঙেছে তো কি আবার নিশ্চয়ই বড়লোক পাত্র জুটে যাবে, কিন্তু তাদের মতো এমন নিচু ফ্যামিলিতে তারা কেন মেয়ে দিতে চাইছে? সবাই যখন জবাবের অপেক্ষায়, তখন তিনি তাকালেন ছেলের মুখের দিকে। নওশাদ কি প্রস্তাব পেয়ে খুশি হয়ে গেছে? কই এখানে আসার সময় তো ছেলের মুখটা এত উজ্জ্বল ছিল না। তিনি একটু ভাবার সময় চেয়ে ছেলের সাথে আলাদা কথা বলতে চাইলেন। প্রত্যেকেই তখন তাদের একটু স্পেস দিল আলাদা কথা বলার। নওশাদের বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন, তুই কি চাস নওশাদ? ওরা অনেক বড় লোক, আজ বিপদ দেখা প্রস্তাব দিছে। আমার তুই একটাই পোলা, পরে ওরা যদি আমাগো থাইকা তোরে আলাদা কইরা দেয়। নওশাদ বাবার দিকে তাকিয়ে বোকা বনে গেল। তার চালাক চতুর বাবা কি এই মুহূর্তে তার মায়ের মতো বোকা বোকা হয়ে যাচ্ছে? এদিকে মনটাও বড্ড তরপাচ্ছে এমন প্রস্তাবে হ্যাঁ বলতে। তার রুদ্রাণী তার মনের গোপন কক্ষে বন্দিনীকে তার জীবনে পাওয়ার এত বড় সুযোগ ছেড়ে দিবে? নরম আর ক্ষীণ স্বরে নওশাদ বলল। ছেলের মুখ থেকে আর কোনো কথা শোনার প্রয়োজন পড়ল না বাবার। তিনি বোধহয় জেনে নিলেন ছেলে চাওয়া, তাই বললেন, তোর আম্মাকে একটা ফোন করে জানা। দিশান এসে জিজ্ঞেস করলো নওশাদকে। পেছনে পেছন অন্যরাও চলে এসেছে। নওশাদের আম্মার সাথে 1 মিনিট কথা বলতে চাই ভাই। বোঝেনি তো, একটাই পোলা আমার, তার একটু। না না, সমস্যা নেই বাবা, বলো কথা, বরং স্পিকারে দাও, আমরাও শুনি তিনি কি বলেন। আমরা চাইলেই তো হবে না। আয়েশার দাদা আন্তরিকতার সাথে বললেন। অন্যরাও সায় জানালেন। নওশাদ তার আম্মাকে কল করে, আর তার আম্মার জবাব শুনে নওশাদ সব প্রত্যেকেই ভেবাচেকা খেয়ে যায়। মহিলা তো পুরো কথা না শুনেই চৈতিকে উল্টাপাল্টা বকছে। সে মুহূর্তে ভীষণ লজ্জা পায় নওশাদের বাবা, তবু আস্তে করে জানান তিনি রাজি এ প্রস্তাবে। সবাই তাতেই আবারও প্রস্তুত হয় বিয়ের আয়োজনে। হলভর্তি মেহমান নেই, তখন আর না আছে আগের মতো উৎসাহ, আনন্দ, উল্লাস। বিয়ে পড়ানোর আগ মুহূর্তে নওশাদ চৈতিকে ডাকে, আন্টি আপনারা কি ভেবেচিন্তে আগাচ্ছেন? তুমি কি ডিনাই করতে চাচ্ছ? আমি আয়েশার সাথে কথা বলতে চাচ্ছি আন্টি। শিওর? সবাই প্রস্তুত, এবার তবু আটকে রইল সময় যেন একই জায়গায়। নওশাদকে দেয়া হলো কথা বলতে। আয়েশার উদ্দেশ্য তার প্রথম প্রশ্নই ছিল, আপনি কি রাজি এই বিয়েতে?